হ্যাঁ, কারো কোনো কোশ্চেন আছে? আমি সম্ভবত রিসেন্টলি গত কালকে কিংবা গত পরশু আমি দুই তিনজন আর কি শেয়ার করছে আমার সাথে। শেয়ার করছে বলতে আহ, মানে এই ওরিয়েন্টেড প্রবলেম না, তারা হচ্ছে বেসিক বেসিক ক্লাস নিয়েই কথা বলতেছিল। যেমন ক্লাস, ওই পাইথনের ক্লাস, সেটা নিয়ে অনেকে প্রবলেম ফেস করতেছে। কিভাবে অবজেক্ট আই মিন তৈরি করতে হয় কোন একটা ক্লাসের আন্ডারে, এরকম কিছু আর কি দেখছি। বাট যে অ্যাসাইনমেন্টটা দিয়েছিলাম ডাটা ফ্রেম ওরিয়েন্টেড, সেই সেই ওরিয়েন্টেড কেউ এখন পর্যন্ত কিছু বলে নাই। কারো কি কোনো প্রবলেম হচ্ছে? আমাদের অ্যাসাইনমেন্টের টাস্কটা আর কি মোটামুটি একবারে ইজি ছিল। ইজি ছিল বলতে যেটা করতে বলা হয়েছে যে কোনো একটা সিএসভি ফাইল ডাউনলোড করে সেটা জাস্ট ইনিশিয়ালি রিড করার পরে চেক করে দেখা কি কি আছে না আছে, দেন বেসিক কিছু ফিল্টারিং করা, তারপরে হচ্ছে সেগুলারই কলাম ধরে হোক কিংবা ওভারঅল হোক, সেগুলার হচ্ছে বিভিন্ন প্লটিং করা আর কি। যে প্লটিং গুলো আর কি আমাদের ফার্স্ট ফার্স্ট যে আইপিওএনবি ফাইলটা ছিল সেখানে দেখানো ছিল আর কি। এটাতে কার কোনো ইস্যু আছে? সিএসভি ফাইল রিড করা অথবা এরকম কিছু নিয়ে, কিংবা এক্সেল ফাইলও রিড করা যেতে পারে, মানে নট অনলি সিএসভি, চাইলে আমরা এক্সেল ফাইলও রিড করতে পারি। এটা কি এক্সএমএল, মানে ওটা কি লিখতে হয় ভাই এক্সেল ফাইল রিড করতে হলে? সম্ভবত রিড এক্সেল এস এক্স, আমার এক্স্যাক্টলি কমান্ডটা মনে নেই। লেটস চেক। রিড এক্সেল ফাইল, আচ্ছা রিড এক্সেল, জাস্ট এটা দিলে ইউজ করলেই হবে। পিডি ডট রিড এক্সেল, আমরা হচ্ছে পিডি ডট রিড সিএসভি দিতাম, এখন এই ক্ষেত্রে হচ্ছে এক্সেল ফাইল যদি কেউ রিড করতে চায়, ইন দ্যাট কেস পিডি ডট রিড ইএক্সিএল। আচ্ছা, আমার স্ক্রিন শেয়ার হয়েছে তো, রাইট? হ্যাঁ দাদা, শেয়ার দিচ্ছি। আচ্ছা, তো এই যে এখানেই আছে যে আমরা যদি এক্সেল ফাইল রিড করতে চাই, জাস্ট রিড সিএসভির জায়গায় রিড আন্ডারস্কোর এক্সেল ইউজ করলেই হবে। মানে এই জায়গায় সিএসভির জায়গায় এক্সেল ইউজ করলে হবে, দেন এখানে জাস্ট ফাইলের নামটা বলে দিলে হবে যে কোন ফাইল। এটা না ইউজ করলেও হবে, জাস্ট আমার ফাইল নেম বলে দিলেই হবে। ইন দ্যাট কেস আমরা এক্সেল ফাইলও রিড করতে পারবো। এক্সেল আর সিএসভি আই মিন একরকম সিমিলার টাইপেরই। তো হচ্ছে জাস্ট এক্সটেনশনটা আলাদা তৈরি করা হয়েছে একটু ডিফারেন্ট ওয়েতে। তো ওই যে এইটুকুই পার্থক্য, সিএসভি ফাইল রিড করতে গেলে সিএসভি আন্ডারস্কোর সিএসভি, আর এক্সেল ফাইল রিড করতে চাইলে যে রিড আন্ডারস্কোর এক্সেল। সো চাইলে কেউ যদি মনে করে যে না সিএসভি ফাইল তার হাতের কাছে নাই, যদি আমি গতদিন দেখা দিয়েছিলাম যে অনলাইনে অ্যাভেলেবল বলতে মানে তুমি যদি সার্চ দাও এক্সাম্পল সিএসভি ফাইল, এই যে গতদিন এটা আমার হিস্ট্রিতে আছে এখনো। আমরা বোধহয় এই যে এখানে গেছিলাম, এখানে 3টা না 4টা ছিল সিএসভি ফাইল। এই যে এখানে একটা ভাই, সিএসভি ফাইল, এখানে একটা আছে। ক্যাগল থেকেও করা যাবে মনে হয়। হ্যাঁ, ক্যাগল থেকে করতে পারবো, তোমাদেরকে ক্যাগলও বলছিলাম। ক্যাগল ডাটা সেটস, তো তোমরা kaggle.com/datasets এ গেলে সেই ক্ষেত্রে তোমরা এই যে এখানেই পাবে, যেখানে ক্যাগলে ম্যাক্সিমাম অনেকগুলো সিএসভি আছে ফাইল। ভাই, ওই জন্য। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে বেটার আর কি। তোমাদেরকে আমি হচ্ছে ওই যে মানে একদিন শুধুমাত্র এরকমই করব আর কি, যে তোমাদের যখন ম্যাটপ্লটলিব পর্যন্ত শেষ হয়ে যাবে তখন হচ্ছে আমরা সরাসরি মানে একদিন হচ্ছে মানে নতুন কিছু না করে জাস্ট এরকম করব যে একটা মানে ক্যাগেলের বিভিন্ন জিনিসপত্র সম্পর্কে জানবো আর কি, কিভাবে একটা ডাটা সেট নামে সেটার উপর কাজ করতে হয় সেটা। এবং তুমি ক্যাগেল একটা বড় সুবিধা হচ্ছে যে এখানে তোমার নোটবুকস এর অপশন আছে, তুমি চাইলে এখানেই মানে কাজ করতে পারো আর কি। আচ্ছা, তো এই যে এখানে আছে তোমার অনেক ভালো ভালো ডাটা সেট আছে। কারো আর্কাইভ সম্পর্কে আইডিয়া আছে? এটা শুরুতে আমি আর জিপ পড়তাম, কিন্তু এটা অ্যাকচুয়ালি আর্কাইভ। আর্কাইভ সম্পর্কে কারো আইডিয়া আছে? এনিওয়ান? জি ভাই। হ্যাঁ বলো, বাকিরা ভাই জানে। আমি মূলত ফিজিক্সের পেপার গুলো এখানে দেখছি, অন্য অন্য ফিল্ডের এরকম আইডিয়া নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পেপার দেখছো। আচ্ছা, আমি এখন বলি আর কি, যারা পাবলিকেশনে ফিউচারে ঢুকবে আর কি তাদের জন্য। সো আর্কাইভের জিনিসটা হচ্ছে এরকম যে তুমি একটা কিছু তুমি একটা জার্নাল আর্টিকেল অথবা একটা কনফারেন্স পেপার রেডি করছো,
বাট তুমি হচ্ছে এখন সাবমিট করবে আর কি। তো সাবমিট করার পরে যেটা হয়, তুমি যদি কনফারেন্স, আইদার কনফারেন্স অর জার্নাল যেখানে দাও না কেন, ইউজুয়ালি ইট টেক্স মিনিমাম 3 to 4 months, রাইট? মানে রিভিউ প্রসেস কিংবা এগুলা হয়ে আসতে। তো জার্নালের ক্ষেত্রে দেখা যায় যে রিভিউ শেষ হওয়ার পরে আস্তে ধীরে পাবলিশের কাজটা শুরু হয়, বাট কনফারেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট করতে হয় এবং তারপরে মানে এর মধ্যে তো অলরেডি 4-5 মাস চলে যায়, 3-4 মাস 5 মাস চলে যায়, এবং তারপরে আরো কয়েক মাস ওয়েট করতে হয় সেটা অনলাইনে আসার জন্য। তো ইউজুয়ালি যেটা সবাই করে, কারো যেহেতু পাবলিকেশন প্রসেসটা একটু লেন্দি, মানে একটা জিনিস একসেপ্ট হয়েছে কিংবা প্রেজেন্টেড হয়েছে, বাট সেটা পাবলিশ হইতে আরো কয়েক মাস সময় নেয়। তো অনেকে যেটা করে যে এতদিন ধরে পেপারটা শো না হইলে দেখা যাবে যে তার সাইটেশন মিস হইতে পারে। সো সাইটেশন যদি বাড়িতে যায়, অনেক সময় দেখা যায় যে তারা তখন ওই যে আর্কাইভে ওই পেপারটাই সাবমিট করে রাখে আগে থেকেই। ওটাকে আমরা বলি হচ্ছে প্রি প্রিন্ট। মানে আর্কাইভে আমরা যেগুলো দেখলি সেগুলো আসলে প্রি প্রিন্ট। অথবা অনেকে আছে যে হ্যাঁ আমি মানে পেপারের কোয়ালিটি এখনো ওই রকম লেভেলের হয় নাই, সো আমার জাস্ট ইনিশিয়াল একটা আইডিয়া। সো তারা যে কাজটা করে যে তারা তাদের আইডিয়াটা নিজের নামে এস্টাবলিশ করার জন্য, যে হ্যাঁ আমি এখন একটা জার্নাল কিংবা কনফারেন্সে দিলে আমার অনেক সময় লাগবে, 8-9 মাস লাগবে এটা পাবলিশ হইতে, তো ওরা যেটা করে আর্কাইভের সাথে সাথে সাবমিট করে দেয়। তার মানে আর্কাইভে 2 দিনের মধ্যে ওরা পাবলিশ করে ফেলে আর কি। সো আলটিমেটলি যেটা হয় যে আর্কাইভে একটা ইনিশিয়াল পাবলিকেশন নিয়ে রাখলো, ওরা একটা ডিওআইও পায়, যেই ডিওআই এর উপর বেস করে আর কি পরবর্তীতে মানে মানে সাইট করা যায় আর কি। মানে ডিওআই হচ্ছে একটা ইউনিক নাম্বার আর কি, যেটা হচ্ছে মানে আইডেন্টিফায়ার আর কি কোন একটা পার্টিকুলার ডকুমেন্টের। সো ইন দ্যাট কেস তখন দেখা যায় যে যেহেতু এটা একটা ইউনিক রিসোর্স, সুতরাং এটা পরবর্তীতে আর কি সাইট করা যায়। তো এই হচ্ছে আর্কাইভ। তো আমরা সার্চ দাদা দিলে, স্কলারে সার্চ দিলে অনেক সময় যে আর্কাইভ থেকে পেপারগুলো আসে আর কি। মানে এই ব্যাপারে একটা কোশ্চেন রেজ হলো, সেটা হলো যে সাপোজ 2 দিনের রিভিউ প্রসেসের মাঝখান দিয়ে যদি যায়, তাহলে সেটার সাইটেশন এটা কোনো রিভিউ প্রসেস নাই, এটা কোনো পিয়ার রিভিউ না, পিয়ার রিভিউ হয় না। তুমি সাবমিট করবে, এটা তাও পাবলিশ সাইট হয়ে করা যাবে। যাবে এটা? হ্যাঁ, ফর এক্সাম্পল, আচ্ছা একটু ঘুরে এসে দিক থেকে, বেশি সময় লাগবে না। ফর এক্সাম্পল এটা কোন মানে একটা দাদা পেপার। সাপোজ আমি ও একটা আচ্ছা, পেপার সাপোজ সাবমিট করছি, এখন হুম। ওইটা হয়তো কয় মাস পরে আসবে বা ওইটা অ্যাকসেপ্টেড হবে কিনা আমি সেটাও জানি না, ওই সময়ও কি আমি হ্যাঁ আর্কাইভে হচ্ছে জমা দিতে দিতে পারবো? পারো। এটা হচ্ছে ওরা প্ল্যাগারিজমে ধরে না, মানে আর্কাইভ হচ্ছে ওরা যখন হচ্ছে চেক করে প্ল্যাগারিজমের জন্য, তখন ওরা আর্কাইভকে আর কি ইগনোর করে যায়। ধরো সেটা টার্নিটন হোক কিংবা আদার প্ল্যাগারিজম চেকার যেগুলো আছে, ওরা হচ্ছে তোমার আর্কাইভকে ইগনোর করে যায়। সো ইন দ্যাট কেস তোমার এটা প্ল্যাগারিজমে পড়বে না। যেমন এটা আমরা সাবমিট করছি, এটা আমাদের সাপোজ রিভিউ প্রসেসের পরে যদি পেপারটা একটু চেঞ্জ হয়, সেক্ষেত্রে কি এই আর্কাইভেও কি এডিট করার অপশনটা থাকে? না না না, আর্কাইভ এডিট করার অপশন নেই। সো ইন দ্যাট কেস সবাই যেটা করে একসেপ্ট হওয়া পর্যন্ত ওয়েট করে, মানে পেপার সাবমিট করার পরপরই এখানে সাবমিট করে না, পেপার একসেপ্ট হওয়া পর্যন্ত ওয়েট করে, দেন একসেপ্ট হয়ে গেলে দেন তারা তখনকার একটা ভার্সন এইখানে সাবমিট করে দেয়। সো এখানে সবকিছুরই আছে, যে ফিজিক্স, ম্যাথমেটিক্স, কম্পিউটার সায়েন্স, কোয়ান্টিটেটিভ বায়োলজি, ফিনান্স, স্ট্যাটিস্টিক্স, যারা স্পেসিফিক ভাবে মানে ন্যাচারাল সায়েন্সের সাথে আছে তাদের জন্য, কিংবা মেডিকেলের সাথে আছে তাদের জন্য বোধহয় আরেকটা আছে, সেটা হচ্ছে মেট আর্কাইভ লাইক সামথিং, আমি শিওর না, বাট আছে এইটুকু আমি জানি। আচ্ছা, বায়ো আর্কাইভ, সরি, তাদের জন্য হচ্ছে যে আরেকটা আছে, সেটা হচ্ছে মেটারকেপ আছে, এই যে মেটারকেপ। তো তারা হচ্ছে ওই যে বায়োলজি অথবা মেডিকেলের জন্য তাদের আলাদা, মানে একবারে হেলথ সায়েন্সের জন্য স্পেসিফিক ভাবে আলাদা আর্কাইভ আছে, বাট এটা হচ্ছে সবচেয়ে কমন আর কি। এই যে আমাদের আর্কাইভ যেটা আর কি, যেটা একটু আগে দেখালাম, এই যে এইটা হচ্ছে মানে ফিজিক্স, ম্যাথমেটিক্স, কম্পিউটার সায়েন্স এগুলোর জন্য হচ্ছে মানে কমন। স্ট্যাটিস্টিক্স আছে, ফিনান্স আছে, বায়োলজিও আছে, বাট বায়োলজির জন্য মানে আলাদা স্পেসিফিক আছে আর কি। তো এই হচ্ছে আর্কাইভের থিম। তো দেখা যায় যে ওই যে পেপার ইউজুয়ালি হচ্ছে পাবলিশারের আন্ডারে থাকে। তো সমস্যা যেটা হয় যে পাবলিশারের কি জানি বলে, পারমিশন ছাড়া তুমি আসলে কারোর সাথে শেয়ার করতে পারবে না। মানে শেয়ার করতে পারবে তুমি নিজে অথর হিসেবে, বাট মানে অ্যাকচুয়ালি পুরো জিনিসটার কপিরাইট ওরা হোল্ড করে আর কি। সো জিনিসটা হচ্ছে যেহেতু ওরা পাবলিশ করছে, তো যাই হোক আর কি। তো এখন কাহিনী হচ্ছে যে এই জন্য পাবলিকলি নিজে কখনো শেয়ার করা যায় না। ওদের হচ্ছে কপিরাইট সহ যে সাইনটা থাকে পেপারে, মেইন পেপারটা আর কি, সেটা কখনো মানে পাবলিক হিসেবে রাখা যায় না। তো এখন আমার পেপার যদি পাবলিক হিসেবে না থাকে, মানুষ কিভাবে পড়বে?
মানে বাইরের কান্ট্রিগুলোতে আমাদের যেরকম ইউনিভার্সিটি অ্যাক্সেস আছে, সো ইউনিভার্সিটি থেকে আমি ওই ডিজিটাল লাইব্রেরিগুলোতে অ্যাক্সেস করতে পারি, ইজিলি ডাউনলোড করতে পারি। বাট আমাদের দেশে যেরকম আমরা সাই হাব দিয়ে ডাউনলোড করি, আমাদের দেশে ম্যাক্সিমাম কি অলমোস্ট 97% কি 98% ইউনিভার্সিটির এরকম ডিজিটাল লাইব্রেরিগুলোতে অ্যাক্সেস নাই সরাসরি। তো ইন দ্যাট কেসে আমরা কি করি, সাই হাব থেকে ডাউনলোড করি। বাট এইদিকে তো আর সাই হাব চলে না, সো সবাই যেটা করে ওরা হচ্ছে ওই যে আর্কাইভের ভার্সনটা পাবলিক করে রাখে আর কি। কারণ আর্কাইভের এটা হচ্ছে প্রিপ্রিন্ট ভার্সন আর কি, এবং এটার কপিরাইট নিজে হোল্ড করে। বাট যেটা পাবলিশড ভার্সন, অ্যাকচুয়াল পাবলিশড ভার্সন, ওইটা তুমি পাবলিকলি রাখতে পারবে না। ওইটা যেমন তুমি তোমার ওয়েবসাইটে ওটা পাবলিকলি রাখতে পারবে না। সো ইন দ্যাট কেস দেখা যায় যে সাইটেশন কম হওয়ার সম্ভাবনা থাকে। তো ইন দ্যাট কেস সবাই যেটা করে পাবলিকলি রাখার জন্য ওরা তখন এরকম একটা প্রিপ্রিন্ট ভার্সন আর্কাইভে রাখে, যেটা আসলে অ্যাক্সেস করা যায়। ফর এক্সাম্পল, তুমি যদি একটা পেপার সার্চ দাও, কোভিড রিলেটেডই সার্চ দিলাম, সো এই যে এই জায়গায় দেখা যায় যে পিডিএফ গুলো অ্যাভেলেবল। দ্যাট মিনস পিডিএফ যখনই অ্যাভেলেবল হবে, দ্যাট মিনস ওই পিডিএফটা অ্যাক্সেস মানে কেউ একজন সাইট করতে পারবে। বাট এই পাশে যদি পিডিএফ জিনিসটা অ্যাভেলেবল না থাকে, দ্যাট মিনস ওইটা হচ্ছে জার্নালের কিংবা কনফারেন্সের পাবলিশারের লাইব্রেরিতে আছে, যেটা আসলে তুমি অ্যাক্সেস করতে পারবে না, কিংবা তোমাকে টাকা দিয়ে অ্যাক্সেস করতে হবে। সো এই প্রবলেমটা এড়ানোর জন্য সবাই তখন এই যে এরকম বিভিন্ন জায়গায় আর কি রেখে দেয়। ও আচ্ছা, এখানে টেক আর্কাইভ একটা আছে, জানতাম না তো টেক আর্কাইভ একটা আলাদা কোনো আছে। আচ্ছা, এটা ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এইটা নিয়ে পরে ডিসকাস করা যাবে। জাস্ট মানে বলার জন্য বললাম আর কি, ফিউচারে তো অনেকেই তোমরা রিসার্চে আসবে, সো দ্যাটস ওয়াই। ওকে, সো এই ক্যাগল হচ্ছে একটা ভালো অপশন, যেখান থেকে হচ্ছে আমরা সিএসভি ফাইল নামাইতে পারি। সিএসভি অথবা জেসন ফাইলও আছে। ওই জেসনের জন্য ওরকম রিড আন্ডারস্কোর জেসন। তো এইভাবে আর কি তোমরা হচ্ছে সিএসভি অথবা জেসন মানে নামায় সেটার উপর কাজ করতে পারো। তো ইউজুয়ালি সিএসভি সবচাইতে বেশি কমন, এই যে দেখো ম্যাক্সিমামই হচ্ছে সিএসভি। সো এখান থেকে যে কোনো একটা জায়গা থেকে সিএসভি ফাইল নামায় ভিতরে গেলেই পাওয়া যাবে। কিংবা তোমরা এখান থেকে সরাসরি যদি এটার উপর কাজ করতে চাও, তোমরা এখান থেকে একটা নোটবুক ওপেন করে সেটার তো কাজ করতে পারো আর কি। তো এখানে এই যে ডাউনলোডে ক্লিক করলে সিএসভিটা ডাউনলোড হয়ে যাবে। তো ওইটাই বলতেছিলাম আর কি, যে তোমরা জাস্ট মানে ক্যাগল হচ্ছে বেস্ট ডাটা সেটের জন্য। অথবা ইউসি এর একটা লাইব্রেরি আছে, যারা ফিউচারে মেশিন লার্নিং নিয়ে কাজ করবে, ইউসি এর মেশিন লার্নিং রিপোজিটরি, এটা ম্যাক্সিমাম পাবলিকেশনই ইউজ হয় আর কি। তো যাই হোক, তোমরা পাবলিকেশনও দেখবে যে তোমাদের যখন ডাটা লাগবে, তোমরা হচ্ছে খুব ইজিলি ক্যাগল থেকে নামিয়ে নিতে পারবে। এখানে তোমার প্রচুর ডাটা আছে, মানে অলমোস্ট সব ধরনের ডাটা তোমার এখানে সাবমিট হয়, এবং এগুলো তোমার হচ্ছে বিভিন্ন কোম্পানি সাবমিট করে এরা এখানে কম্পিটিশনে অ্যারেঞ্জ করে। তো তোমরা এখানে চাইলে কম্পিটিশনও করতে পারো। তো যাই হোক আর কি, আমাদের পান্ডা হচ্ছে অলওয়েজ লাগবে, কারণ এই সিএসভি ফাইলগুলো ইনিশিয়ালি রিড করার জন্য, তারপরে ফিল্টারিং করার জন্য, মানে তুমি তোমার মতো করে যা যা অ্যানালাইসিস করতে পারো, যা যা ভিজুয়ালাইজেশন দেখাইতে পারো। সো দ্যাটস অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। এটাই মানে ডাটা সায়েন্সের সবচাইতে প্রথম বেসি হচ্ছে এই জিনিসটা আর কি। আচ্ছা, যাই হোক, তো ডাটা কালেকশন আমরা পাইলাম। তো এখন ওইখানে কোনো সমস্যা আছে? তোমরা কি কেউ শুরু করছো? কিংবা শুরু না করলেও সমস্যা নেই, তোমরা সম্ভবত কালকে পর্যন্ত ডেট দেওয়া আছে। মানে আমি একটু দেরি করে অ্যাসাইনমেন্টটা অ্যাসাইন করছি দেখে আমি করেছি date একদিন দাদা, বাড়াই মানে দিছি আর কি। প্রবলেম হয়নি ওইরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, মানে টাস্কটা একবার ইজি ছিল, বাট এটাই তোমাদের বেসিক টাস্ক। মানে ফিউচারে আমরা আছে এরপরে প্রত্যেকদিন ধরো এই ধরনের কাজই থাকবে, মানে এটা হচ্ছে কমন, যে সিএসভি ফাইল নামাটা সেটার উপরে অ্যানালাইসিস, এটা সবচেয়ে কমন কাজ আর কি এখানে। আচ্ছা, তো এখন আসি, গতদিন একটু রিক্যাপ করে আসি। আমরা ইনিশিয়ালি হচ্ছে এরকম এরকম ভাবে তৈরি করছিলাম ডাটা ফ্রেম, মানে নিজেরা আর কি, উইদাউট এনি সিএসভি। নিজেরা এরকম দেখা যাচ্ছে যে এগুলো হচ্ছে আমার কলাম নেম, মানে এটা হচ্ছে একটা ডিকশনারির মধ্যে এটা হচ্ছে কলাম নেম, এবং এখানে হচ্ছে আমরা ওই যে রো এর ডাটাগুলো ইউজ করছি। এটা আমরা টুপল ইউজ করতে পারি, লিস্ট ইউজ করতে পারি। তো এখানে হচ্ছে টুপল ইউজ করে দেখানো হয়েছে আর কি। তো ইন দ্যাট কেস ডিএফটাকে যদি আমি হচ্ছে এই যে এই ডিকশনারিটাকে যদি আমি ডাটা ফ্রেমের মধ্যে দিয়ে পাস করি, পিডি ডট ডাটা ফ্রেম, তাহলে ইন দ্যাট কেস হচ্ছে এটা একটা ডাটা ফ্রেমে মানে কনভার্ট হয়ে যাবে এই ডিকশনারিটা, এবং আমরা যখন এটা প্রিন্ট করতেছি তখন হচ্ছে এই যে আমাদের এটা প্রিন্ট করতেছে। আচ্ছা, ওকে, এটা হচ্ছে ডিফল্ট ইন্ডেক্সিং, মনে আছে তো? 0 থেকে শুরু হবে ডিফল্ট ইন্ডেক্সিং। এখন আমরা যদি নিউ ইন্ডেক্স করতে চাই, এটা হচ্ছে আমাদের ডিফল্ট ইন্ডেক্স। আচ্ছা, এর মধ্যে একটা জিনিস তোমাদেরকে একটু বলি, তোমাদের এই জিনিসটা মনে আছে কিনা, সেটা হচ্ছে ফর এক্সাম্পল আমি যদি import.map দেই, তাহলে ইন দ্যাট কেস
ফর এক্সাম্পল এ ইকুয়াল টু আমি 5-এর উপরে ধরো পাওয়ার নিব আর কি। আমরা কিভাবে করতে পারি 5 × 3, রাইট? আবার আমরা এইভাবে করতে পারি, সেটা হচ্ছে ম্যাথ ডট পিওডব্লিউ। তার মানে এই পিওডব্লিউ যে ফাংশনটা আছে, এই পিওডব্লিউ ফাংশনটা হচ্ছে এই ম্যাথ মডিউলের মধ্যে আছে, রাইট? তো আমরা হচ্ছে ম্যাথ ডট পিওডব্লিউ মানে হচ্ছে ম্যাথ মডিউলের ভিতরে যে পিওডব্লিউ ফাংশন তাকে আমরা কল করলাম। সো এর মধ্যে আমার দুটো আর্গুমেন্ট পাস করতে হবে 5,3। এটা আছে আরেকটা অপশন। এখন আমি যে জিনিসটার কথা অ্যাকচুয়ালি বলতে যাচ্ছিলাম যে তোমরা যদি এরকম ভাবে করো সেটাও ওকে। তোমরা যদি কখনো এইভাবে কাজ করতে চাও, from math import POW. So in that case তোমরা যেটা সরাসরি করতে পারবে, এখন আর math.pow দরকার নেই। কেন? আমি POW কে আলাদাভাবে কল করছি, সো আমি সরাসরি POW লিখলেই হবে 5,3। সো এই জিনিসটা কি মনে আছে তোমাদের? মানে তুমি স্পেসিফিক্যালি যদি ফাংশনকে ইম্পোর্ট করো তাহলে তুমি ফাংশনটাকে সরাসরি লিখতে পারবা। আর তুমি যদি স্পেসিফিক ভাবে কোনো ফাংশনকে ইম্পোর্ট না করো, জাস্ট মডিউলটাকে ইম্পোর্ট করো, তাহলে সেই ক্ষেত্রে মডিউল ডট ফাংশন নেম এইভাবে লিখতে হবে। আর যদি তুমি স্পেসিফিক ভাবে কোনো ফাংশন ইম্পোর্ট করো, ইন দ্যাট কেস তুমি সরাসরি ফাংশন নামটা ইউজ করতে পারবা। এটা কি তোমাদের মনে আছে? জি ভাই। প্রথমটা দাদা মনে আছে, পরেরটা হচ্ছে এখন শিখলাম। আচ্ছা আচ্ছা, যাই হোক, অনেকে তোমরা বেসিকে ছিলে না আর কি। তো জিনিসটা হচ্ছে এখানেও তোমরা এই যে পিডি ডট ডাটা ফ্রেম আমাকে লিখতে হচ্ছে। সো তুমি যদি কখনো এরকম করো যে ইম্পোর্ট ফ্রম পান্ডাস, তুমি দিলে হচ্ছে ইম্পোর্ট হচ্ছে ডাটা ফ্রেম। সো ইন দ্যাট কেস তুমি এখানে পিডি ডট ডাটা ফ্রেম আর দরকার নেই, সেক্ষেত্রে তুমি সরাসরি ডাটা ফ্রেম ইউজ করতে পারবে। এটা জাস্ট মানে আমার হুট করে দেখে মনে হইলো আর কি, যে তোমাদেরকে ওই জিনিসটা দেখাইছিলাম, তো ওইটা তোমাদের মনে আছে কিনা। আচ্ছা, এটা থাক, ফাইলে সমস্যা নেই। আচ্ছা, তো এই হচ্ছে গেল, ওইটা গেল। তো এখন হচ্ছে এই যে আমাদের ডিফল্ট ইন্ডেক্সিং হচ্ছে 0, 1, 2, যেটা বলতেছিলাম। তো আমরা হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে রিক্যাপ আর কি, এই জিনিসগুলো আমরা অলরেডি দেখে আসছি। তো আমি জাস্ট ওইটাই রিপিট করতেছি। তো এখন হচ্ছে আমরা নতুন ইন্ডেক্সিং করব। তো নতুন ইন্ডেক্সিং আমি করলাম, মানে এই 0, 1, 2 এর জায়গায় আমি ওই 0, 1, 2 এর বদলে আমি ওই জায়গায় পপুলেশন দিব, ম্যাক্স টেম্পারেচার, মিন টেম্পারেচার। একটা জিনিস খেয়াল করো, আমি এখানে কমা কমা ইউজ করছি কেন? কারণ আমি যে কলাম নেম গুলো ইউজ করছি, আমি কলাম নেমের মধ্যেই, সরি মানে ইন্ডেক্স নেমের মধ্যেই আমি স্পেস ইউজ করছি। তো আমি যদি এখন এখানে মানে তোমার হচ্ছে যেহেতু নেমের ভিতরে স্পেস ইউজ করছি, সো আমাদের বাই ডিফল্ট যে স্প্লিট আমরা ইউজ করছিলাম আগে, যেটা স্পেস ওয়াইজ আলাদা করবে, ইন্ডিভিজুয়ালি ডিফারেন্সিয়েট করবো, ওইটা কিন্তু আর এখন করতে পারবো না আর কি। সো আমি যেটা করছি, আমি কমা কমা দিয়ে সেপারেট করছি, এবং আমি স্প্লিটের সময় বলে দিছি যে আমার কমা দিয়ে যেটা সেপারেট হবে, মানে কমা দিয়ে, কমাটা হচ্ছে সেপারেটর, সো কমার পরে যেগুলো পাবে সেগুলোকে সে আলাদা আলাদা করে নেবে। এটা মনে আছে স্প্লিট? জি ভাই। যাদের মনে নেই জাস্ট একটু দেখা যায়। এখানে হচ্ছে মানে আমি যেটা দিব ওই অনুযায়ী সে ভাগ করে নিবে আর কি। হ্যাঁ 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 হ্যাঁ। আর এখানে যদি স্পেস রাখতেন তাহলে হচ্ছে পপুলেশন কমা ম্যাক্স দিয়ে সে ওখানে গিয়ে হচ্ছে সে একটা নিত। হুম। আচ্ছা দেখো, এখানে এখানে দেখলেই বুঝতে পারবে। সো আমি যদি স্প্লিটের ভিতরে কোনো কিছু না দেই, তাহলে কি আসবে আমার রেজাল্ট? ওই যে হ্যালো কমা এই পর্যন্ত সে একটা নিছে, দিস পর্যন্ত নিছে, ইস নিছে, এ নিছে, টেস্ট নিছে। তার মানে আমি যদি স্প্লিটের ভিতরে কোনো কিছু না দেই, তাহলে ইন দ্যাট কেস কি হবে? ও হচ্ছে স্পেসটাকে সেপারেটর হিসেবে ধরে নেবে, আমি যদি কিছু উল্লেখ করে না দিই। বাট আমি যদি উল্লেখ করে দিই যে এখানে আমি কমা দিয়ে সেপারেটর নিব, তাহলে কি হবে? শুধু সে হ্যালোকে আলাদা করবে আর এইটাকে সে আলাদা করবে। তো আমি যদি এখন রান দিই, এই যে দেখো, ও সেপারেটর ইউজ করছে কাকে? কমাকে। সো কমার আগের অংশকে সে একটাতে কনভার্ট করছে, কমার পুরা পরের অংশটাকে সে আরেকটাতে কনভার্ট করছে। সো এই যে, ঠিক আছে। সো তুমি হচ্ছে মাঝখানে বলে দিতে পারবা যে মানে কোন জিনিসটা দিয়ে সেপারেটর হবে, অথবা তোমার যদি এই জায়গায় এরকম থাকে, এরকম এইরকম তুমি দিয়ে রাখছো, সো আলটিমেটলি এই জায়গা এইটা সে যেখানে যেখানে পাবে সেটাকে সে আলাদা করবে। সো আমি যদি এখানে বলে দেই
যে স্পেসিফিক ভাবে এই জিনিসটা হচ্ছে ইস্যু, তাহলে হচ্ছে যেরকম, অথবা তুমি ধরো তুমি কোনো ডেট কে আলাদা করবা। সো ধরো তোমার ফরম্যাট হচ্ছে এরকম যে 27 তারিখ, ধরো 6 নম্বর মাস, ধরো 2020। সো তুমি চাচ্ছ যে এখানে মানে দিন মাস আর বছরটাকে আলাদা করবা, তো কি করবা? যেহেতু মাঝখানে ড্যাশ আছে, জাস্ট ড্যাশটাকে সেপারেট হিসেবে দিবা, তাইলেই তুমি এখানে আলাদা আলাদা হয়ে পাই যাবে ডেট, মান্থ, ইয়ার। তো এইরকম আর কি, যে স্প্লিট অ্যাকচুয়ালি এরকম ভাবে কাজে লাগে। স্প্লিট কি করে, একটা জাস্ট লিস্ট রিটার্ন করে আর কি অলওয়েজ। আচ্ছা যাই হোক, এটাও আমাদের আগের পার্ট, তো আমি জাস্ট তোমাদেরকে আর কি রিভাইজ করে দিলাম আর কি। আচ্ছা, তো এই যে আমি ইন্ডেক্স নামে নতুন একটা কলাম নিলাম, যেই কলামের মধ্যে আমি এটাকে এই তিনটাকে অ্যাসাইন করে দিলাম। এবং আমি কি করলাম, গতদিন আমরা এই জিনিসটা করছি যে df ডট সেট ইন্ডেক্স, এই ইন্ডেক্সটাকে নতুন যে কলামটা আছে এটাকে আমি মানে ইন্ডেক্স হিসেবে ডিক্লেয়ার করলাম, সেট করলাম আর কি। এবং ইনপ্লেস ট্রু এটা আমাদের দরকার ছিল কেন, কারণ এটা যদি ইনপ্লেস ট্রু না দিতাম তাহলে হচ্ছে অ্যাকচুয়ালি সেট হইতো না আর কি। তো এখন অ্যাকচুয়ালি মানে পার্মানেন্টলি সেট করার জন্য আমরা হচ্ছে ইনপ্লেস ট্রু দিয়ে দিলাম। তো আমরা এখন যদি ডিএফটাকে আবার চেক করি, ডাটা ফ্রেমটাকে, এই যে এখন হচ্ছে আগে যেটা 0 1 2 ছিল, এখন হচ্ছে আমার এই যে পপুলেশন, ম্যাক্স টেম্প আর মিন টেম্প দিয়ে এটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, গতদিন যে জিনিসটা আমি দেখাই নাই, কালকে আমার হুট করে মনে পড়লো আর কি, সেটা হচ্ছে যে তোমরা হচ্ছে রোটাকে যদি কলামে আনতে চাও, কলামটাকে যদি রোতে নিয়ে যেতে চাও, এটা অ্যাকচুয়ালি কি ম্যাট্রিক্স না? মানে এটা তো অ্যাকচুয়ালি ম্যাট্রিক্স এর মতোই। সো আমরা ম্যাট্রিক্সে কি করতাম, ট্রান্সপোজ করতাম। সো তোমরা হচ্ছে এখানে এই জিনিসটা করতে পারো। সো তোমরা ট্রান্সপোজ করার জন্য জাস্ট ডট টি দিলেই হবে। এই যে দেখো, এগুলা হচ্ছে আমার আগে কলাম ছিল, স্টেট গুলো, এখন হচ্ছে স্টেট গুলো হচ্ছে আমার রোতে চলে আসছে। আর আগে যেগুলো আমার রোতে ছিল সেই রো গুলো এখন আমার কলাম হিসেবে শিফট হয়ে গেছে। তো আলটিমেটলি হচ্ছে মানে তোমরা এইভাবে ট্রান্সপোজ করতে পারো ডট টি দিয়ে, অথবা ডট ট্রান্সপোজ, এই যে এরকম এই ফরম্যাটেও তোমরা করতে পারো, যেটা ইচ্ছা আর কি। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা এক্সাম্পল। তো এই যে এখানে আছে লিস্ট নেওয়া হয়েছে আর কি ভিতরে। শুরুটাতে কি দেখাইছিলাম আমরা, যে এখানে টুপল ছিল, টুপলের ভিতরে আমরা রো এর ভ্যালু গুলো দিতাম। আর এখানে হচ্ছে কই গেল, এখানে হচ্ছে লিস্টের ভিতরে ভ্যালু দিচ্ছি। অ্যাকচুয়ালি লিস্ট আর টুপল হচ্ছে সেম জিনিসই, মানে সেম টাইপের ডাটা টাইপ, জাস্ট বেসিক একটা পার্থক্য আছে। কেউ বলতে পারবা? জি ভাই, লিস্ট হচ্ছে মিউটেবল আর টাপল হচ্ছে ইমিউটেবল। এক্স্যাক্টলি। সো টুপল হচ্ছে ইমিউটেবল, তার মানে টুপলে হচ্ছে কোনো চেঞ্জ করা যাবে না, বাট লিস্ট হচ্ছে আমি চাইলে আমার মতো করে যে কোনো সময় আমি হচ্ছে চেঞ্জ করতে পারবো। তো যাই হোক আর কি, মানে লিস্ট আর টুপলে অ্যাকচুয়ালি বাহ্যিক ভাবে খুব একটা পার্থক্য নেই, স্পেসিফিক্যালি যে মানে ব্র্যাকেটের অপশনটা ছাড়া। মানে এর হচ্ছে ব্র্যাকেট ইউজ হয় আর ওর হচ্ছে প্যারেনথেসিস ইউজ হয় টুপলের ক্ষেত্রে। তো যাই হোক, এরকম আরেকটা আমরা তৈরি করলাম। সেম ভাবে হচ্ছে এই যে আমরা নতুন একটা কলাম অ্যাড করলাম, ডাটা ফ্রেমটা চেক করলাম। আচ্ছা, আমরা গতদিন দেখছিলাম আমরা যদি কোন একটা ডাটা ফ্রেমকে যদি আমরা সিএসভি ফাইলে সেভ করতে চাই, তাহলে আমরা কি করতাম, ডট টু সিএসভি, রাইট? সো তোমরা যদি কখনো কোনো ডাটা মানে এরকম ইম্পোর্ট করো অথবা নিজে নিজে তৈরি করো, সো তোমরা চাইলে নিজেই তোমরা একটা সিএসভি ফাইল ক্রিয়েট করতে পারবা এইভাবে, ডট টু সিএসভি। যারা ডাটা তোমার হচ্ছে তৈরি করে আর কি, ডাটা ফাইল তৈরি করে, তারা এক্স্যাক্টলি এইভাবেই করে। তারা দেখা যায় যে বিভিন্ন জায়গা থেকে তারা ডাটা নিয়ে আসে, নতুন নতুন করে কলাম অ্যাড করতে থাকে ডাটা ফ্রেমে, এবং যখন তাদের পুরো ডাটা ফ্রেমটা কমপ্লিট মনে হয় এট দ্যাট টাইম, তারা তখন ওইটাকে সিএসভি ফাইলে সেভ করে আর কি। আচ্ছা, তো আমরা সেভ করলাম, সেভ করার পরে আবার রিড করলাম, ওই যে রিড করার যে কমান্ডটা আর কি, রিড আন্ডারস্কোর সিএসভি। সো আবার চেক করলাম। তো জিনিসটা হচ্ছে, যেহেতু আমি এক্সপোর্ট করার সময় আমি এখানে হচ্ছে ইন্ডেক্স ফলস দেই নাই, সো ও হচ্ছে একটা এডিশনালি ইন্ডেক্স ক্রিয়েট করে নিছে আর কি, এই যে এই জিনিসটা আননেমড 0। সো আমরা এটা কি করবো, ডিলিট করে দেব। সো আমরা এটা ডিলিট করে দিলে এটা ডিলিট হয়ে যাবে, এই যে এই এডিশনাল কলামটা। আচ্ছা, এখন একটা জিনিস, তোমরা যখন হচ্ছে কাজ করবা কোনো ডাটা ফ্রেম নিয়ে, সো এই তোমরা ড্রপ হচ্ছে দিয়ে তো মনে হয় কলাম ডিলিট করা যায়, তাই না? হ্যাঁ গতদিন তোমাদেরকে ড্রপ দিয়ে দেখাইছিলাম, এটা হচ্ছে আরেকটা অপশন, এই জন্য এই নতুন টাইপ করে দিছে। গতদিন তোমাদেরকে ড্রপ দিয়ে দেখাইছিলাম। আচ্ছা, তো এখন যদি তোমরা যদি কখনো এরকম হয় যে তোমরা হচ্ছে একটা বেসিক স্ট্যাটিস্টিক্স দেখতে চাও তোমাদের পুরো ডাটা ফ্রেমের, তো ইন দ্যাট কেস হচ্ছে ডাটা ডট ডেসক্রাইব। সো তোমরা যদি ডাটা ডট ডেসক্রাইব ইউজ করো এবং এখানে যে প্যারেন্থেসিস মানে এটা যে ফাংশন হিসেবে ইউজ করো, তাহলে দেখো তুমি হচ্ছে মানে আমার এখানে যে ভ্যালু গুলো ছিল
ও হচ্ছে এখানে কিছু বেসিক স্ট্যাটিস্টিক্স তুলে ধরছে। ফর এক্সাম্পল কাউন্ট 5টা, তারপর হচ্ছে তোমার মিন, এই ভ্যালুগুলোর মিন আর কি, যেমন হাইটের মিন হচ্ছে এটা, এই 5টা ভ্যালুর মিন হচ্ছে এইটা, ল্যাটিটিউডের মিন এইটা, লঙ্গিটিউডের মিন হচ্ছে এটা, এরকম ভাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তারপরে মিনিমাম ম্যাক্সিমাম, তারপর তোমার হচ্ছে বিভিন্ন কোয়ার্টাইলের ভ্যালুগুলো আর কি, সেই ভ্যালুগুলো এখানে দেওয়া আছে। তো জিনিসটা হচ্ছে যে তুমি যদি একটা বেসিক স্ট্যাটিস্টিক্স দেখতে চাও, ফর এক্সাম্পল তুমি কোভিড-19 ডাটা নিয়ে কাজ করতেছো, তো কোভিড-19 এর তুমি একটা সিএসভি ফাইল ডাউনলোড করছো, তো তুমি ইনিশিয়ালি জাস্ট একটা স্ট্যাটিস্টিক্স দেখতে চাও, মানে বেসিক স্ট্যাটিস্টিক্স এই ধরনের। তো ইন দ্যাট কেস জাস্ট তোমার ডাটা ফ্রেমটাকে ডাটা ফ্রেম ডট ডেসক্রাইব দিয়ে দিবা। সো ইন দ্যাট কেস তুমি এরকম কিছু বেসিক স্ট্যাটিস্টিক্স পাই যাবে আর কি। তো এটা একটা অপশন। আর তুমি যদি জাস্ট দেখতে চাও, মানে ডেসক্রিপশন দেখতে চাও যে মানে কি কি টাইপের কলাম আছে, যেমন তুমি একটা মানে সিএসভি ফাইল মাত্র ইম্পোর্ট করছো, তুমি এখনো দেখো নাই যে ওখানে আসলে কি কি টাইপের কি কি কলাম আছে না আছে, তো ইন দ্যাট কেস জাস্ট ডট ডেসক্রাইব দিতে পারো, ও জাস্ট ইনিশিয়ালি তোমাকে মানে ইনিশিয়াল একটা ওভারভিউ দিয়ে দিবে যে ওখানে কি কি কলাম আছে, ইনিশিয়াল কিছু ভ্যালুও দেখাই দিবে আর কি। অথবা তুমি এটা ডেসক্রাইব না দিয়ে তুমি হেডও ইউজ করতে পারো, হেড অথবা টেইল। আচ্ছা, তো এই আচ্ছা ভাইয়া, হ্যাঁ, কলাম ডিলিটের ক্ষেত্রে ড্রপ এবং ডিলিটের কথা যে বললেন, এখানে কি দুইটাই পার্মানেন্টলি ডিলিট হবে? ডিলিটটা পার্মানেন্টলি করবে, ড্রপটা আমার ড্রপটা হচ্ছে টেম্পোরারি। ড্রপটা আমার এক্স্যাক্টলি মনে নেই। ডিলিট আমাদের কি ছিল, কলাম ও আচ্ছা সরি, এটা এই ডিলিট হচ্ছে তোমার পাইথনের ডিফল্টটা, যেটা দুইটাই একই দুইটাই তোমার পার্মানেন্টলি ডিলিট করবে। ড্রপটা হচ্ছে পান্ডাসের নিজস্ব, আর এইটা হচ্ছে এই ডেল হচ্ছে তোমার পাইথনের নিজস্ব। আমরা এইভাবে এর আগেও ডিলিট করছিলাম আর কি। তোমার হচ্ছে নরমালি তুমি যদি লিস্টের কোনো আইটেম ডিলিট করতে চাও, কিংবা হচ্ছে জি ভাই। টুপলের কোনো ডাটা ডিলিট করতে, টুপলের কোনো আইটেম ডিলিট করতে চাও, অথবা ডিকশনারি কোনো আইটেম ডিলিট করতে চাও, সেক্ষেত্রে হচ্ছে যে ডেল। আচ্ছা সরি, আমি নিজে কনফিউশন তৈরি করছি। আচ্ছা, এই ডেল হচ্ছে তোমার যে পাইথনের যেটা ডিফল্ট আর কি, তুমি এইভাবে ডিলিট করতে পারবে। আবার তুমি পান্ডাসের যদি তুমি ইউজ করতে চাও, সেক্ষেত্রে তুমি ড্রপ ইউজ করবে আর কি, দুইটাই সেম কাজ করে। আচ্ছা, তো এই গেল। আর হচ্ছে তোমাদের মানে এটা হচ্ছে তোমাদের যে বেসিক টাস্কের জন্য যা যা দরকার, আমি সেগুলোই আর কি জাস্ট তুলে ধরছি আর কি। তারপরে হচ্ছে এই যে তোমাদেরকে বলছিলাম এই লাইনটা অ্যাড করার জন্য, মানে জুপিটারে আর কি, অন্য জায়গায় লাগবে না। যদি কেউ পাইচার্মে করো তাহলে ইন দ্যাট কেস এটা লাগবে না। তো এইখানে হচ্ছে তোমরা হচ্ছে ওই যে আমাদের তো এটা আমাদের ইন্ডেক্স হিসেবে ছিল। সো না, এটা আমাদের ইন্ডেক্স হিসেবে ছিল না, আমরা ইন্ডেক্স হিসেবে অ্যাড করছি। আচ্ছা, হিল নেম হচ্ছে আমরা এখানে ইন্ডেক্স হিসেবে অ্যাড করছি। আমাদের হচ্ছে প্রিভিয়াসলি আননেমড এটা ছিল, এবং বেসিক ইন্ডেক্সিং ছিল হচ্ছে যে এটা 0 1 2 3 4। সো আমরা যেটা করলাম এখানে হচ্ছে হিল নেমটাকে আমরা ইন্ডেক্স হিসেবে সেট করে দিলাম। আর এরপরে হচ্ছে যে জাস্ট একটা নর্মাল বার প্লটিং। তো নর্মাল আমরা যদি ডাটা ফ্রেম ডট প্লট ডট বার দেই, তাহলে যেটা হবে যে ও হচ্ছে এরকম টাইপের, মানে ভ্যালু ওরিয়েন্টেড যতগুলো সে কলাম পাবে, সবগুলো কলামকেই সে এখানে প্লট করবে, রাইট? সো এই যে হাইটের জন্য সে ব্লু নিছে, ল্যাটিটিউডের জন্য সে অরেঞ্জ নিছে, এবং লঙ্গিটিউডের জন্য সে গ্রিন নিছে। গ্রিনটা বোঝা যাচ্ছে না কারণ ভ্যালুগুলো আসলে এই ভ্যালুগুলোর তুলনায় খুবই নগণ্য। তো তো এইটা হচ্ছে বেসিক, মানে যদি জাস্ট ডাটা ফ্রেম ডট প্লট ডট বার দেওয়া হয়, তাহলে সে অ্যাকচুয়ালি যতগুলো এরকম নিউমেরিক্যাল ভ্যালু পাবে সব, মানে যেই কলামগুলোতে, সেই কলামগুলোর জন্য এরকম ভাবে তৈরি করবে, জেনারেট করবে। আর আরেকটা যেটা করতে পারো যে তোমরা যদি স্পেসিফিক ভাবে যে না আমরা সবগুলা কলামকে আমরা প্লট করবো না, আমরা স্পেসিফিক একটা দুইটা অথবা তিনটা কলামকে আমরা হচ্ছে করবো আর কি। ফর এক্সাম্পল দুইটা করব, এখানে আমার তিনটাতে ভ্যালু আছে, আমি দুইটা করবো। এই যে এই ভ্যালুটার জন্য এই লঙ্গিটিউডের ইয়েটা দেখা যাচ্ছে না, সো আমি চাইলাম যে আমি হাইটটাকে আর আমি প্লট করবো না, আমি প্লট করবো শুধু ল্যাটিটিউড আর লঙ্গিটিউড। সো ইন দ্যাট কেস তোমরা এরকম ভাবে করতে পারো যে ডাটার ভিতরে জাস্ট ওই যে ল্যাটিটিউড আর লঙ্গিটিউড নিয়ে টিয়ে ডট প্লট ডট বার, দ্যাট মিনস এখন শুধুমাত্র আমার ল্যাটিটিউড আর লঙ্গিটিউডটা প্লট হবে। এখন বুঝে যাচ্ছে মোটামুটি
ভ্যালুগুলো, কারণ ভ্যালুগুলো কাছাকাছি। হাইটের ভ্যালুগুলো এত বেশি ছিল যে এই ভ্যালুগুলোর জন্য এই ভ্যালুটা আর দেখা যাচ্ছে না আর কি। আর যাই হোক, তো তোমরা এরকমও করতে পারো যে তোমরা স্পেসিফিক ভাবে পার্টিকুলারলি দুইটা কলামের জন্য তোমরা হচ্ছে এরকম ভাবে গ্রুপ প্লট করতে পারো, অথবা তোমাদেরকে আরো অনেক প্লটিং দেখানো হয়েছিল, তোমরা চাইলে ওই যে বাকি প্লটগুলো ট্রাই করতে পারো। এটা আমি জাস্ট রিক্যাপ দিলাম আর কি, যে আমরা হচ্ছে এইভাবে জিনিসগুলো করতে পারি। আচ্ছা, তো এটা হচ্ছে সবচেয়ে সিম্পল অপারেশন। অ্যাকচুয়ালি মনে হইতে পারে যে আমাদের এইটুকু হইলেই সব শেষ, বাট জিনিসটা হচ্ছে যে ভিজুয়ালাইজেশনটা অনেক ইম্পর্টেন্ট, এবং ভিজুয়ালাইজেশনে আমরা দেখা যায় যে অনেক কিছু মডিফাই করি। ফর এক্সাম্পল, এখানে একটা জিনিস দেখো, এইখানে হচ্ছে যেটা হয়েছে তোমার হচ্ছে আমার যে লিজেন্ড গুলো আছে, লিজেন্ড গুলো হচ্ছে এই গ্রাফের উপরেই তোমার পড়ে গেছে। এটা হচ্ছে আমাদের ডিফল্ট প্লটিং আর কি। ডিফল্ট বলতে পান্ডাসের ডিফল্ট প্লটিং। অ্যাকচুয়ালি পান্ডাসও ম্যাটপ্লটলিপি ইউজ করে মানে ইন্টারনালি, বাট ও হচ্ছে কোনো এডিশনাল অপশন দেয় না আর কি। মানে তোমাকে এডিশনাল অপশন বলতে আর কি তুমি হচ্ছে মডিফাই করবা এই ধরনের অপশন আর কি দেয় না, কিংবা দিলেও খুবই কম দেয়। তো ইন দ্যাট কেস আমরা একবার সরাসরি ম্যাটপ্লটলিপ দিয়ে ফিউচারে ভিজুয়ালাইজেশন দেখবো, কিংবা দেখা যাবে যে আমরা আসলে ভিজুয়ালাইজেশনের যখন আমরা যাব তখন ভিজুয়ালাইজেশনে আমরা আসলে অনেক কিছু দেখবো, মানে ওখানে অনেক কিছু ম্যাটার করে আর কি। আচ্ছা, তো যাই হোক, মানে এখানে হচ্ছে যে এই জিনিসটাই যে এখানে হচ্ছে আমার লিজেন্ড গুলো আছে, লিজেন্ড গুলো হচ্ছে এখানে উপরে আর কি পড়ে গেছে আর কি, একটা বারের উপরে পড়ে গেছে। সো ইন দ্যাট কেস এটা আসলে আমাদের গ্রাফটাকে মানে সুন্দর করে দাদা রিপ্রেজেন্ট ইন করতেছে প্লেস না। থ্রু ইকুয়াল টু থ্রু দিস ইজ দাদা ক্লিয়ার করলে ভালো হতো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আচ্ছা। জি দাদা, ইমপ্রেস এটা ট্রু বুঝতে হচ্ছে পারিনি। তুমি যদি পার্মানেন্টলি ইন্ডেক্সটা সেট করতে চাও, তুমি যদি ইমপ্রেস ট্রু না দাও তাহলে তোমার এটা পার্মানেন্টলি সেট হবে না, মানে এটা ইন্ডেক্স হিসেবে পার্মানেন্টলি সেট হবে না। জি দাদা। আচ্ছা, তো এইখানে হচ্ছে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে এই যে তোমার লিজেন্ডটা হচ্ছে এটার উপর পড়ে গেছে। সো আমরা ফিউচারে হচ্ছে যখন মানে ম্যাটপ্লটলিপে যখন প্লটিং করব তখন আমরা আর কি দেখা যাবে যে এটাকে বিভিন্ন জায়গায় সরাবো, যেমন এটাকে আমরা রাইটে সরাতে পারি, লেফটে সরাতে পারি, পজিশন ডিক্লেয়ার করতে পারি যে এটা অ্যাকচুয়ালি কোন পজিশনে থাকবে, আমার লিজেন্ড গুলো কোন পজিশনে থাকবে। তারপরে এখানে যেরকম ও হচ্ছে নিজের সুবিধার্থেই আর কি যে এগুলো এরকম ভার্টিক্যালি দিছে নামগুলো, কারণ এখানে যদি হরাইজন্টালি নামগুলো দেয় তাহলে একটা একটু প্রবলেম করবে। তো দেখা যাচ্ছে যে এগুলার ক্ষেত্রেও চেঞ্জ করা, অথবা আমি চাই এখানে যেরকম ওর ডিফল্ট 0 থেকে 1400 পর্যন্ত নিয়ে নিছে, মানে মিনিমাম থেকে ম্যাক্সিমাম একটা ভ্যালু সে কাউন্ট করে নিয়ে এর মধ্যে সে প্লট করছে। তো আমরা দেখা যাচ্ছে যে এটাও চাইলে আমরা মডিফাই করতে পারি, মিনিমাম ম্যাক্সিমাম আমরা নিজেরা ডিক্লেয়ার করে দিতে পারি কতর মধ্যে সে প্লট হবে আর কি। তো এরকম আরো অপশন আছে, কিংবা আমরা কালার ডিফাইন করে দিতে পারি। ও যেমন এখানে ডিফল্ট কালার হিসেবে নিয়ে নিছে, এরকম ডিফল্ট একটা কালার প্যাটার্ন নিজে নিয়ে নিছে, যে ব্লু, অরেঞ্জ, গ্রিন। তো দেখা যাচ্ছে যে এইটাও আমরা নিজের থেকে ডিফাইন করতে পারি। ফর এক্সাম্পল, এই যে কালার গুলো আছে এগুলো হচ্ছে একটু ট্রেডিশনাল টাইপের, মানে যে প্লটিং গুলো সেগুলোর মতো এগুলা ছিল আর কি। তো দেখা যাচ্ছে যে এখনকার প্লটিং গুলো অনেক সুন্দর হয়। তো এটা কালারের জন্য হয়, তারপরে স্টাইলের জন্য হয়। যেমন ম্যাটপ্লটলিপে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডে একটা গ্রিড তৈরি করে নিতে পারি, তারপরে এই কালার গুলো মডিফাই করতে পারি। বারের যে হোয়াইট আছে, বারের হোয়াইটটা আমরা ডিফাইন করে দিতে পারি, কিংবা আমাদের এই ফিগার যে সাইজটা আছে এই ফিগার সাইজটা ডিফাইন করে দিতে পারি। অথবা এখানে তো আমাদের এটা জাস্ট মানে ইয়া হিসেবে আসছে, কি জানি বলে, জাস্ট প্লট হিসেবে আসছে। তো আমরা দেখা যাচ্ছে যে আমরা ওভারলিপে কোনো একটা ডকুমেন্ট তৈরি করব, কিংবা মানে যেটি হোক, কিংবা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কোনো একটা ডকুমেন্ট তৈরি করবো, আমাদের ছবি লাগবে না। তো ওই ছবি যদি আমরা এক্সপোর্ট করতে চাই সেই ক্ষেত্রে তখন আমরা ওইখান থেকে আর কি ছবি তৈরি করে নিতে পারবো আর কি, মানে সেভ ফিগার দিয়ে দিয়ে সেভ ফিগার একটা ফাংশন আছে আর কি ওই ম্যাটপ্লটলিবেরই। তো ইন দ্যাট কেস হচ্ছে আমরা তখন মানে সেভ এইটাকে ফিগার হিসেবে তখন সেভ করতে হবে, ইভেন আমরা বলে দিতে পারবো যে কত বাই কত ফিগার হবে সেটা। তো ইউজুয়ালি হচ্ছে আমরা অলওয়েজ পিএনজি ফরম্যাট সাপোর্ট করি, মানে প্রিফার করি, কারণ জেপিজি অ্যাকচুয়ালি বেশি কম্প্রেস করে ফেলে, কিংবা কোয়ালিটিটা আসলে ওইভাবে রাখে না। সো আমরা যখন ডকুমেন্ট তৈরি করি কিংবা নেটে আপলোড করি, ওয়েবসাইটে আপলোড করি, তখন ইউজুয়ালি আমরা হচ্ছে পিএনজি ফরম্যাটটাকে সবচেয়ে বেশি চুজ করি। আর ওভারলিপে যারা কাজ করছে অলরেডি, মানে ল্যাটেকে, তোমাদের যারা এখানে আর কি ল্যাটেকের ক্লাস করছে তারা সবাই ওভারলিপ অলরেডি ইউজ করছে। তো ওভারলিপে হচ্ছে অ্যাকচুয়ালি পিডিএফ ফরম্যাট ইউজ করাটা সবচেয়ে বেটার। তো পিডিএফ যদি কখনো কেউ বানাইতে না পারো, তো ইন দ্যাট কেস হচ্ছে মানে পিএনজি ইউজ করতে পারো। বাট এইখান থেকেও তুমি পিডিএফ এও তুমি কনভার্ট করতে পারবা। সো পিডিএফ ইজ অলওয়েজ সাজেস্টেড, এক্সেপ্ট তুমি কি জানি বলে
IEEE এক্সপ্লোরে পাবলিশ করো আর কি, তখন কিছু ঝামেলা পোহাইতে হবে, তোমাকে হচ্ছে ফন্ট টন্ট ম্যাচ করানো লাগে। আর যাই হোক, সেগুলো আলাদা টপিক। তো এই পর্যন্তই হচ্ছে তোমাদের অ্যাকচুয়ালি ইনিশিয়াল ইয়ে ছিল, মানে অ্যাসাইনমেন্টের টপিক ছিল। তো এরপরে হচ্ছে আমরা অপারেশনে চলে যাই, বেসিক কিছু অপারেশন দেখি, যেমন হচ্ছে কিছু এখানে আমরা দেখছি, কিছু দেখি নাই। তো আমরা যদি ইউনিক ভ্যালু দেখতে চাই, তো আমরা হচ্ছে যে এরকম ভাবে কোন একটা পার্টিকুলার কলাম, আমার ডাটা ফ্রেমের মধ্যে কোন একটা পার্টিকুলার কলাম নিয়ে সেটার ডট ইউনিক যদি আমরা ইউজ করি, ইউনিক ফাংশনটা যদি ইউজ করি, তাহলে আমাদেরকে বলে দিবে যে এখানে কি কি ইউনিক আছে। তো এখানে আছে দুইটা ইউনিক আছে, একটা হচ্ছে গ্রাম্পিয়ান, একটা হচ্ছে কেয়ার নর্ম। কই গেল, এই যে একটা হচ্ছে গ্রাম্পিয়ান আর একটা হচ্ছে কেয়ার নর্ম। ইউনিক বলতে এই দুইটাই হচ্ছে আমার এখানে ইউনিক ভ্যালু, যেমন বাকিগুলো সব হচ্ছে এই যে এই নামে আছে, আর এইটা হচ্ছে আরেকটা। সো এই দুটো হচ্ছে আমার এখানকার ইউনিক ভ্যালু। আমি যদি নাম্বার দেখতে চাই যে আমার কতগুলো ইউনিক ভ্যালু আছে ওই পার্টিকুলার কলামে, তাহলে সে দেখা দিল যে এই যে কতগুলো ইউনিক ভ্যালু আছে। তো এটা হচ্ছে মানে অনেক সময় লাগে আর কি, লাগে বলতে আর কি, দেখা যাচ্ছে যে আমার অনেক সময় দরকার হতে পারে যে, যেমন আমরা হচ্ছে বেসিকে দেখে আসলাম, সেট করে আসলাম, রাইট, যে আমার লিস্টের মধ্যে সেম টাইপের ভ্যালু অনেক থাকতে পারে। সো আমি যদি সেট ইউজ করি, ওই যে আইটা টুলস লাগে না, মানে আইটা টুলস লাগে কাউন্ট করার জন্য। তো আমরা যদি এমনি নরমালি সেট ইউজ করি, সেটের মধ্যে যদি লিস্টকে পাস করি, তাহলে ইন দ্যাট কেস সে হচ্ছে জাস্ট আমার হচ্ছে মানে ইউনিক যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে সে তখন নিয়ে আসে আর কি, তো সেট টাইপের ডাটা হিসেবে। তো এখানে ওরকম আর কি, যে আমরা যদি ইউনিক আমার কতগুলো ভ্যালু আছে জানতে চাই, তাহলে এই যে এন ইউনিক দিলে আছে কতগুলো ভ্যালু, আর ইউনিক দিলে হচ্ছে কি কি ভ্যালু আছে ইউনিক, সেগুলো সেখানে শো করবে। আচ্ছা, আমরা যদি টোটাল ভ্যালু কাউন্ট করতে চাই যে আমার এই ইউনিক ভ্যালুগুলোর কোনটা কতবার আছে, তো আমি হচ্ছে ওই পার্টিকুলার কলাম দিয়ে ডট ভ্যালু কাউন্টস দিলে এই যে কেয়ার নর্ম আছে হচ্ছে 4বার, আর গ্রাম্পিয়ান আছে হচ্ছে 1বার। সো ও হচ্ছে বলে দিল আমার টোটাল হচ্ছে 5টা রো ছিল। এই যে আমরা ঘুরে আসি, আমার এখানে হচ্ছে টোটাল 5টা রো ছিল, 1 2 3 4 5। সো এখানে গ্রাম্পিয়ান আছে 1বার আছে, আর কেয়ার নর্ম হচ্ছে 4বার আছে। তো এখানে জাস্ট যদি কই গেল, সো এখানে যদি হচ্ছে আমি ভ্যালু কাউন্টস দিয়ে দিই, তাহলে হচ্ছে নাম্বারগুলো শো করবে। আমি এক কাজ করি, আমি এগুলো সব রান দিয়ে আসি, পরে নতুন কিছু করতে গেলে তখন ঝামেলা হবে। এখান থেকে ওকে। তারপর হচ্ছে ফিল্টারিং। তো ফিল্টারিং আমরা অলরেডি গতদিনই দেখছিলাম, যে আমরা যদি কন্ডিশন দিতে চাই, আমরা হচ্ছে এখানে একটা নতুন ডাটা ফ্রেম নিলাম। এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ডাটা ফ্রেমের নাম ছিল ডাটা। তো এর মধ্যে হচ্ছে আমরা চেক করলাম আর কি এরকম, যে যেই রিজিয়ন গুলো শুধুমাত্র কেয়ার নর্ম এবং যাদের হাইট হচ্ছে 1300 থেকে কম, শুধুমাত্র আমি ওদের ভ্যালুগুলো আমি হচ্ছে নতুন একটা ডাটা ফ্রেমে নিব। সো আমি নিউ ডিএফ নামে একটা নতুন ডাটা ফ্রেম ডিক্লেয়ার করলাম, এবং এই শর্ত অনুসারে আমরা হচ্ছে যেই ভ্যালুগুলো পাবো সেই ভ্যালুগুলো হচ্ছে এই নতুন ডাটা ফ্রেমের মধ্যে চলে আসবে। সো ইন দ্যাট কেস আমি আমার নতুন ডাটা ফ্রেমের মধ্যে কি কি ভ্যালু পাইলাম, আমার এই শর্ত, এই দুইটা শর্তই ফিল আপ করে হচ্ছে আমার তিনটা রো আর কি। আমার আগে 5টা রো ছিল, এখন হচ্ছে 3টা রো। সো এই 3টা রো হচ্ছে আমার এইটা সে মানে নেয় আর কি। সো ইন দ্যাট কেস হচ্ছে যদি রান দেই, তাহলে দেখো যে এখন হচ্ছে ও যেটা করছে, ওই হাইট যাদের 1300 থেকে কম, এই যেখানে যাদের 1300 থেকে কম শুধু ওদেরকে নিছে, এবং যাদের রিজিয়ন হচ্ছে কেয়ার নর্ম। সো এখানে হচ্ছে গ্রাম্পিয়ান আর এখানে আসবে না। সো এদেরকে নিয়ে আমি হচ্ছে নতুন একটা সিলেক্ট করে নিতে পারি, নতুন একটা ডাটা ফ্রেম তৈরি করে নিতে পারি। এটা জাস্ট একটা বেসিক ফিল্টারিং তোমাদের দরকার হতে পারে। ফর এক্সাম্পল তোমরা হচ্ছে তোমরা কোভিড-19 এর ডাটা নিয়ে কাজ করতেছো। সো তোমরা চাচ্ছ যে হ্যাঁ আমার একটা পার্টিকুলার ডেটের পরে আমি ডাটা নিব, অথবা ওইটা বাদ দাও, ধরো আমি হচ্ছে পার্টিকুলারলি অমুক অমুক দেশের নিব। সো আমার তো সবারটা দরকার নেই, আমার জাস্ট পার্টিকুলার দেশের গুলো দরকার। তো তখন তুমি ধরো ওখানে কান্ট্রি নামে যদি কোনো কলাম থাকে, তো ইন দ্যাট কেস তুমি বলে দিলে যে কান্ট্রি ইকুয়াল টু অমুক এন্ড কান্ট্রি ইকুয়াল টু অমুক এন্ড কান্ট্রি ইকুয়াল টু অমুক। সো ইন দ্যাট কেস তুমি তিনটা কান্ট্রির জন্য তুমি এখানে হচ্ছে ডাটা পাই যাবে। তো এরকম হচ্ছে, এগুলো হচ্ছে বেসিক ফিল্টারিং। এটা হচ্ছে এন্ড, আর অর এর জন্য কি ছিল আমাদের পাইপ সিম্বল, জাস্ট পাইপ সিম্বল।
তো দাদা এখানে হচ্ছে এই হ্যাঁ কলাম যদি দাদা দুই তিনটা হয়, যেমন হচ্ছে এই যে গায়ের গ্রম, তারপর হচ্ছে আরেকটা কি জানি, তো যদি দুই তিনটা একসাথে মানে সিলেক্ট করতে হয় তখন কি আলাদা আলাদা রিজিয়ন, অমুক কান্ট্রি রিজিয়ন হুম 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 এমন করে দিতে হবে বারবার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন এইটাই আবার নাকি রিজিয়ন একবার ডিক্লেয়ার করে দেন সব না কান্ট্রি না 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 ইনপুট না, এটা করবে? তুমি ইচ্ছা মতো ডিক্লেয়ার করতে পারো। ফর এক্সাম্পল আমরা আবার ইয়াতে আসি, তোমাদের যদি বেসিকটা মনে থাকে, আমরা যখন জিপিএ ক্যালকুলেট করছিলাম তখন আমরা এরকম ভাবে করছিলাম না, ইফ mark is greater than equal 80 and mark is less than equal 100, এরকম করছিলাম না? So আমাকে কিন্তু আলাদা আলাদা ভাবে করতে লাগতো। হ্যাঁ, একটা শর্টকাট আছে, তুমি সরাসরি 80 তারপরে হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল মার্ক গ্রেটার দেন ইকুয়াল সরি 80 লেস দেন ইকুয়াল মার্ক লেস দেন ইকুয়াল 100, সেটাও সরাসরি লিখতে পারো। বাট এটা হচ্ছে সবচেয়ে মানে কনভেনশনাল ওয়ে আর কি, যে তুমি এখানে দেখো আমার কিন্তু দুইবারই লিখতে হয়েছে অ্যাকচুয়ালি। তো তুমি যদি এখানে ওরকম ভাবে আলাদা আলাদা ভাবে নিতে চাও তাহলে ইন দ্যাট কেস তোমাকে এইটাই বারবার লিখতে হবে। এটা একটা রিজিয়নের জন্য, আবার যদি লিখতে চাও আবার আরেকটা রিজিয়নের জন্য, এইভাবে নিবা আর কি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো তোমার এরকম যতগুলো এক্সট্রা কন্ডিশন থাকবে সবগুলো তুমি এরকম এম্পারসেন্ট দিয়ে 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 তুমি সবগুলা কন্ডিশন এরকম ভাবে নিবে। অথবা তুমি যদি কখনো অর ইউজ করতে চাও, জাস্ট ইউজ হচ্ছে পাইপ সিম্বল। তাহলে এখানে পাইপ সিম্বল যদি আমরা এখানে ইউজ করি তাহলে কেমন আসে চলো দেখে। এই যে এখানে অর দিলে চারটেই আসে, কেন? এইটা হইলেও হবে, এইটা হইলেই তোমার মোটামুটি চারটে চলে আসে। আর সবগুলোর জন্য তো তোমার এই যে মানে এইটার জন্য আবার যারা যারা ট্রু, এটার জন্য বোধহয় তিনটা ট্রু, এই যে এই তিনটা ট্রু, আর এটা ফলস। বাট আমরা এখানে অর ইউজ করছি, তো অর ইউজ করা মানে কি, মানে যে কোনোটাই ট্রু হইলেই তুমি সেটাকে এখানে ইনক্লুড করে নিবা। সো এটা ট্রু হওয়া মানে তুমি এটা আসলে ইনক্লুড করে নিছো, এটা এখন 1300 নিচে হোক বা না হোক। সো এটা হচ্ছে অরের জন্য। বাট তুমি যদি অ্যান্ড ইউজ করো তার মানে দুইটাই ট্রু হইতে হবে, এটাও হইতে হবে এটাও হইতে হবে, দুইটা একসাথে ট্রু হইলে যে যে রো পাওয়া যায়। সো ইন দ্যাট কেস আমার হচ্ছে ওই যে উপরের রোটা বাদ চলে গেল, এখন হচ্ছে আমার শুধুমাত্র এই তিনটা পেলাম। মানে আমার হচ্ছে ফিক্সড কন্ডিশন আর কি, যে রিজন আমার এইটাই হইতে হবে, হাইট আমার এইটাই হইতে হবে। সো ইন দ্যাট কেস হচ্ছে এটা। আচ্ছা, তো এই হচ্ছে বেসিক ফিল্টারিং। তোমাদের ফিল্টারিং হয়তো প্রচুর দরকার হইতে পারে, যেমন আমরা তো এখানে জাস্ট ছোট এক্সাম্পল দেখতেছি। সো আমাদের এখানে হয়তো বা 5টা-10টা কলম আছে, বাট তুমি যখন সিএসভি ফাইল নাও দেখা যাবে যে সেখানে 1000 রো থাকতে পারে কিংবা মোর দেন দ্যাট থাকতে পারে। সো সেখানে তোমার ফিল্টারিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তুমি চাইলে কোনো ফাংশন অ্যাপ্লাই করতে পারবে কিভাবে? ফর এক্সাম্পল আমি এখানে একটা বেসিক একটা ফাংশন তৈরি করে নিছি। তো ইন দ্যাট কেস তুমি যেটা করবা সেটা হচ্ছে কোন কলামের উপরে অ্যাপ্লাই করবা ডাটা ফ্রেমের, সেটা ডট অ্যাপ্লাই। অ্যাপ্লাইয়ের ভিতরে, অ্যাপ্লাই ফাংশনের ভিতরে তুমি হচ্ছে এই যে এই ফাংশনের নামটাকে পাস করে দিবা। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে আমরা এই ফাংশনের দিকে একটু তাকাও তো। এই ফাংশনের মধ্যে আমরা একটা আর্গুমেন্ট পাস করছি, রাইট? একটা ভ্যালু পাস করতেছি আর কি। মানে তুমি যখন একটা ভ্যালু পাস করো, এখানে ওই ভ্যালুটা ঢুকবে, সেই ভ্যালুটার উপরে একটা অপারেশন হয়, মানে এই ফাংশনটা কোন একটা কিছু রিটার্ন করতেছে। সো আমি এখানে অ্যাকচুয়ালি কি পাস করতেছি? একটা ভ্যালু পাস করতেছি না? আচ্ছা, এখানে এই অ্যাপ্লাই এটাও একটা ফাংশন, এবং এই অ্যাপ্লাই এর মধ্যে আমি আরেকটা ভ্যালু পাস করতেছি, কিন্তু এইটা অ্যাকচুয়ালি ভ্যালু না, এটা হচ্ছে একটা ফাংশন। মানে আমি ফাংশনের ভিতরে আরেকটা ফাংশনকে আমি হচ্ছে ধরো মানে প্যারামিটার হিসেবে পাস করতেছি, মানে আর্গুমেন্ট হিসেবে পাস করতেছি। তো ইন দ্যাট কেস এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে কল ব্যাক আর কি। ঠিক আছে, মানে জাস্ট নামটা আর কি পরিচিত হওয়ার জন্য এটাকে আমরা বলি হচ্ছে কল ব্যাক। মানে আমরা যদি কখনো ভ্যালু পাস করি তাহলে নর্মাল আর্গুমেন্ট, বাট আমরা যদি কখনো ফাংশনের ভিতরেই মানে আর্গুমেন্ট হিসেবে ফাংশনকে পাস করি তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে কল ব্যাক। তো এই যে অ্যাপ্লাই ফাংশনের ভিতরে আমি হচ্ছে এই যে এই ফাংশনের নামটা পাস করে দিলাম। তো যখন আমরা ফাংশনের নামকে পাস করে দিব তখন আর এই জায়গায় তোমার এই যে এই ব্র্যাকেটটা হবে না। ইউজুয়ালি কি হয়, ফাংশনের নামের সাথে এই ব্র্যাকেটটা অলওয়েজ ইউজ হয় না, মনে আছে? কিন্তু আমরা যদি যখন এইভাবে পাস করব, একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশনকে পাস করব, তখন আমরা হচ্ছে ওই ব্র্যাকেটটা ইউজ করবো না, জাস্ট ফাংশনের নাম ইউজ করবো। এই যে এটা হচ্ছে আমাদের ফাংশনের নেম, এই যে এটা এখানে পাস করে দিছে। এইখানে কি কারো কোনো কোশ্চেন আছে? একটু বলো তো। ফাংশনের কনসেপ্ট ক্লিয়ার নেই এরকম কি কেউ আছে? এটা যদিও বেসিক, একবারে বেসিক জিনিস, কিন্তু তারপরে আর কি মানে যদি থাকে আর কি জিজ্ঞেস করতে পারো, কারণ এই জায়গায় অনেক সময় অনেকের কনফিউশন আসতে পারে, থাকাটা খুবই স্বাভাবিক।
ভাই আপনি যে কল ব্যাক বললেন, কল ব্যাক আর রিকারশন কি সেম? উহুম, মোটেই না। রিকারশন টোটাল ডিফারেন্ট জিনিস। রিকারশন হচ্ছে তুমি মানে ফাংশনের ভিতরেই তুমি মানে ওই সেম ফাংশনটাই তুমি বারবার ইউজ করতেছে, বারবার ইউজ করতেছে আর কি। ফর এক্সাম্পল তুমি হচ্ছে যে ফিবোনাকি যখন তুমি হচ্ছে সলভ করো, তো ফিবোনাকি সলভ করার সময় তুমি দেখা যায় যে সেম ফাংশনটাকেই তুমি ভিতরে আবার মানে ডিক্লেয়ার মানে কল করতে পারো আর কি। তো ওইখানে তুমি ফাংশনটাকেই তুমি অ্যাকচুয়ালি কল করতেছো, কিন্তু এরকম ভাবে তুমি ফাংশনের ভিতরে ফাংশনকে পাস করতেছে না। জিনিসটা হচ্ছে আচ্ছা, এরকম আর কি। তো রিকারশন জিনিসটা টোটালি ডিফারেন্ট। আর জি ভাই কলব্যাক হচ্ছে বুঝছি। জাস্ট মানে ফাংশনের ভিতর তুমি আর্গুমেন্ট হিসেবে তুমি আরেকটা ফাংশনকে পাস করবে। তাহলে যদি আর্গুমেন্ট হিসেবে পাস করো তাহলে সেটাকে তখন আমরা বলতেছি হচ্ছে কলব্যাক ফাংশন। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার যে তুমি যদি এরকম ভাবে আচ্ছা, ভালো কথা, তোমাদের হচ্ছে ম্যাপ আর ফিল্টার মনে আছে? ম্যাপ ফিল্টার, তারপরে হচ্ছে আরেকটা জিনিস কি ছিল, রিডিউস ছিল। ওইখানেও কিন্তু অ্যাকচুয়ালি কলব্যাক ইউজ হইতো, ফাংশনের নেম তারপর হচ্ছে আইটারেশন। আচ্ছা, তোমাদেরকে ম্যাপ একটু মনে করে দিই। ফর এক্সাম্পল ডেপ ইভেন কোন এটা অন্য নাম দিলাম if নাম পার্সেন্টেজ টু ইকুয়াল 0, তাহলে দিলাম হচ্ছে রিটার্ন ট্রু। ওকে, এটা হচ্ছে আমার একটা ফাংশন। যদি শুধু ইভেন হইলে সে ট্রু রিটার্ন করবে। তাহলে আমরা হচ্ছে ধরো আমার কাছে একটা লিস্ট আছে 5 7 34 56। ওকে, সো আমরা হচ্ছে কি করতাম, আমরা একটা ইভেন্ট চেক নামে একটা নিলাম, এখানে আছে ম্যাপ ইউজ করব। আচ্ছা, ম্যাপকে অলওয়েজ লিস্টের মধ্যে দিয়ে পাস করতে হবে, লিস্ট ফাংশনের মধ্যে দিয়ে। তাহলে এখন ম্যাপ নিলাম, ম্যাপের মধ্যে আমরা কি করব, প্রথমে আছে ফাংশনকে ডাক দিব, এরপরে আমরা হচ্ছে কাকে ডাক দিব, এ কে ডাক দিব। এ সো আমরা যদি এখন ইভেন্ট চেক কে কল করি কিংবা প্রিন্ট করি, সো দেখো ও হচ্ছে দেখো বাকিগুলোর জন্য নান আসছে, যেগুলো হচ্ছে আমার বিজোড় সংখ্যা সেগুলোর জন্য নান আসছে। আর হচ্ছে যেগুলো হচ্ছে তোমার এই শর্তটাকে ফিল আপ করে সেটার জন্য ট্রু আসছে, মানে ইভেন্ট গুলোর জন্য হচ্ছে আমার ট্রু আসছে। সো এটা হচ্ছে ম্যাপের জন্য। তুমি যদি চাও ফিল্টার করবা, সো ইন দ্যাট কেস হচ্ছে ফিল্টার করলে হচ্ছে তোমার ওই ভ্যালু গুলো আসবে। সো একটা জিনিস খেয়াল করো, আমি আমি যেই কারণে তোমাদেরকে ম্যাপ ফিল্টার আবার ব্যাক করলাম, এই জায়গায় দেখো, এই জায়গায় আমি ফাংশনটাকে কিন্তু এই যে ফিল্টার ফাংশনের মধ্যে দিয়ে পাস করছি, এই যে ইভেন নামের ফাংশনটাকে। এখানে কিন্তু আমরা ইভেনের পাশে এই ব্র্যাকেটটা ইউজ করিনি, মানে প্যারেনথেসিসটা ইউজ করিনি। সেটার কথা, সেই এক্সাম্পলটাই আমি এখানে মানে এটার জন্যই আমি অ্যাকচুয়ালি ওই জিনিসটা দেখালাম যে ওই জায়গায় ওইটা অ্যাকচুয়ালি আমরা কলব্যাক ইউজ করছিলাম, কারণ এই জায়গায় আমরা এইভাবে মানে প্যারেনথেসিসটা ইউজ করতাম না। সো আমরা যখন কলব্যাক ইউজ করব তখন হচ্ছে আমার যেই ফাংশনটাকে আমি পাস করতেছি শুধু নামটাকে পাস করব, ওইটার পরে আর আমি এই ব্র্যাকেটটা ইউজ করব না। জিনিসটা কি বুঝতে পারছো? তোমাদের অনেকে কনফিউশন আসতে পারে এরকম যে আমি হচ্ছে আমি হচ্ছে এরকম একটা ফাংশন নিলাম যেটা ফর এক্সাম্পল এটা হচ্ছে কিছু একটা প্রিন্ট করে আর কি। তো এখন কাহিনী হচ্ছে আমি যদি এই ফাংশনটাকে কল করি তাহলে অলওয়েজ আমি যদি হ্যালো দেই তাহলে কিন্তু কিছু হবে না, আমাকে এই জায়গায় মানে এই ব্র্যাকেটটা ইউজ করতে হবে আর কি। তো আমি যদি রান দেই, এই যে হ্যালোটা প্রিন্ট হয়েছে। সো জিনিসটা হচ্ছে অনেকের কাছে এই জিনিসটা আসতে পারে যে আমি যখন ফাংশনকে কল করি তখন আমার এই ব্র্যাকেটটা দরকার হয়, মানে প্যারেনথেসিসটা দরকার হয়, বাট এই জায়গায় যখন আমি পাস করতেছি তখন আমি কিন্তু প্যারেনথেসিসটা দিচ্ছি না। সো এই কনফিউশনটা দূর করার জন্য অ্যাকচুয়ালি মানে এই এক্সাম্পল গুলো দেয়া যে কল ব্যাকের সময় তোমার এখানে তোমার হচ্ছে প্যারেনথেসিস দরকার নেই, আর তুমি যখন নর্মালি ফাংশন ইউজ করবা অথবা কল করবা সেই সময় তো কিন্তু তোমার প্যারেনথেসিসটা ইউজ করতে হবে। আদারওয়াইজ তুমি যদি এটা ইউজ না করো ও জাস্ট অবজেক্ট হিসেবে দেখাবে যে ফাংশন মেইন হ্যালো। সো এই জায়গায় হচ্ছে তোমার প্যারেনথেসিসটা নিডেড।
সো এটা হচ্ছে একটা মানে ইস্যু আর কি। ইস্যু বলতে দেখা যায় যে অনেক সময় মানে ওই কলব্যাকের কনসেপ্টে যখন আসে অনেকে তখন হচ্ছে ওই যে ফাংশন ওই ব্যাপারটা একটু গুলাই ফেলে কিংবা তাদের কাছে একটু মানে কনফিউশন জায়গা আর কি। দ্যাটস ওয়াই আমি এই এক্সাম্পলটা আর কি আবার টানলাম। আচ্ছা একটা জিনিস এখানে যখন আসলামই আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে ল্যামডা। ল্যামডা মনে আছে কারো? এনিওয়ান? জি ভাই। ল্যামডার কাজটা কি ছিল? ল্যামডার কাজটা হচ্ছে আমি কোনো একটা ফাংশনকে এক লাইনে আমি ওটাকে ইয়া করতে পারি, মানে কাজটা করে এক্স্যাক্টলি ফেলতে পারি এক লাইনে। এক্স্যাক্টলি মানে আমার হচ্ছে এরকম এটা হচ্ছে আমার একটা ফাংশন, এই সেম ফাংশনটাকে আমি চাচ্ছি না যে এই যে দেখো এটা আমার 3 লাইন লাগছে, তো আমি চাচ্ছি না যে এটা 3 লাইন লাগুক, আমি মানে এক লাইনই তৈরি করে ফেলবো। অ্যাকচুয়ালি এটা মেইন রিজন না, ল্যামডা আমরা ইউজ করি মূলত এই জন্য যে শুধু শুধু একটা এরকম ডেফ তৈরি করার থেকে মানে এটা পার্মানেন্টলি ফাংশন হিসেবে থাকছে, বাট এটা আমার হয়তোবা লাগবে মাত্র একবারের বেশি এই ফাংশনটা কোনোদিনই ইউজ হবে না। তো ইন দ্যাট কেস এটা আসলে আলাদাভাবে একটা নাম দিয়ে ফাংশন তৈরি করাটার দরকার নেই। আমরা যেটা করতে পারি টেম্পোরারিলি কোনো একটা ফাংশন ইউজ করার জন্য আমরা তখন ওই যে ল্যামডাটা ইউজ করি আর কি, মানে সিম্পল টাইপ যদি কোনো ফাংশন হয়। তো আমরা যদি এই জায়গায় এরকম ইভেন আলাদাভাবে মানে এটা তৈরি করে আবার এখানে কল না করে এখানে যদি ল্যামডা ইউজ করতে চাই কিভাবে করবো কেউ বলতো? ভাই এখানে হচ্ছে একটা ভ্যারিয়েবলের মধ্যে ল্যামডা করব, এখানে একটা কোলন হবে, হুম কোলন দিয়ে হচ্ছে এই আচ্ছা এই কোলনের আগে যেটা সেটা আমি মনে করে দিই, এটার সাথে এই জন্য আমি সেম রাখতেছি সবকিছু। এই নামটা হচ্ছে এই যে যেটা ইনপুট হিসেবে আসবে, ঠিক আছে? আচ্ছা এখন বলো, এখন হচ্ছে যে জিনিসটা অ্যাপেন্ড হবে ফর রাইট? ফর ফর নাম্বার ইন এ। নাম না, এটা কি দরকার আছে? ফর নাম্বার ইন এ ইফ এটা কিন্তু নাম্বার লিস্ট কম্প্রিহেনশনের দিকে চলে যাচ্ছে আমার মনে হচ্ছে। ভাই নাম্বার পার্সেন্টেজ টু ডাবল ডাবল নাম্বার পার্সেন্টেজ কন্ডিশনটা ডাবল হবে, ইকুয়াল ঠিক আছে। 0। আমার এটা করলেই হইতো না? আমি আচ্ছা আমি চেক করি কাজ করে কিনা। কাজ করছে? তুমি যেটা বলতেছিলা সেটা সেটা হচ্ছে লিস্ট কম্প্রিহেনশন। এই যে দেখছো তোমার এই জায়গায়ও কিছুটা কনফিউশন আসে আর কি, এটা এটা আসাটা খুবই স্বাভাবিক। আচ্ছা আমি লিস্ট কম্প্রিহেনশনটা এই জায়গায় দেখাই দিই। এটা হচ্ছে ফিল্টারিং, লিস্ট কম্প্রিহেনশন আছে এই জিনিসটা। আমি আলাদা একটা ভেরিয়েবল নাম নেই, মাঝে মধ্যে তোমাদেরকে সমস্যা নেই, তোমাদেরকে এই যে ওই জিনিসগুলো আগে যেগুলো দেখাইছি ওগুলো মাঝে মধ্যে আবার এক্সারসাইজ করাবো আর কি মাঝখানে মাঝখানে, তো তোমাদের মনে পড়বে। তো লিস্ট কম্প্রিহেনশন জিনিসটা ছিল এরকম, থার্ড ব্র্যাকেট আমরা নিতাম, দ্যাট মিন্স এটা হচ্ছে একটা লিস্ট, এই লিস্টে কি অ্যাপেন্ড হবে সেটা আমরা এখন ডিক্লেয়ার করব। আচ্ছা অ্যাপেন্ড হবে হচ্ছে নাম্বার কার জন্য, এখন হচ্ছে হুবহু মানে ওই জিনিসটাই চলে আসবে আর কি। এখন জিনিসটা হচ্ছে যে প্রথমে কোন একটা লিস্ট থেকে আমরা আইটেম নিব, তাহলে ফর আই ইন কোত্থেকে নিচ্ছি আমরা? এ থেকে, রাইট? এ থেকে এ। এখন হচ্ছে এই যে এই কন্ডিশনটা হুবহু বসে দেব। সো এখন যদি আমি এটা দেই, এখন যদি আমি ইভেন লিস্ট করি, সো রান দিলাম, অপস কোন একটা ঝামেলা আছে। আচ্ছা এখানে আই হবে না, এটা কি হবে কেউ বলো নাই। আচ্ছা ফর নাম্বার ইন এ, ওকে, ইফ নাম্বার পার্সেন্টেজ টু ইকুয়াল 0 দেন হচ্ছে আমরা ওই নাম্বারটাকে এখানে অ্যাপেন্ড করব। সো এটা যদি রান দেই এই যে এটা চলে আসবে। তো এই হচ্ছে ব্যাপার যে আমরা এখানে একটা লুপ চালালাম কার মধ্যে দিয়ে? এ এর মধ্যে দিয়ে, এবং যেখানে যেখানে আমি পার্সেন্টেজ টু ইকুয়াল 0 পেলাম সেটা আমি হচ্ছে অ্যাপেন্ড মানে সেই ক্ষেত্রে আমি নাম্বারটাকে অ্যাপেন্ড করলাম কোথায়? ইভেন লিস্টের মধ্যে। এটা তোমাদেরকে আমি দেখাইছিলাম আর কি যে এটা মানে মানে নর্মাল একটা ফাংশনে কিভাবে কাজ করে। যেমন তুমি যদি এটা ফাংশনে ইউজ করতে তাহলে জিনিসটা, সরি ফাংশন না বলে এইভাবে বলি আর কি, মানে এটা ডিটেইলসটা হচ্ছে এরকম যে তোমাকে যেটা করতে হতো প্রথমে ইভেন লিস্ট একটা আলাদাভাবে এমটি লিস্ট হিসেবে ডিক্লেয়ার করা লাগতো, দেন তোমাকে ফর লুপ চালাইতে হতো, ফর নাম ইন এ ইফ num percentage 2 equal 0, in that case even list dot append কাকে? নামকে। সো বেসিক্যালি এই পুরো জিনিসটার এই 4টা লাইনের ইকুইভ্যালেন্স হচ্ছে এই জিনিসটা,
এইটা আর এইটা হচ্ছে সেম জিনিস। সো আগে তোমরা যে জিনিসটা ভাঙ্গে করতা ওই জিনিসটা এখন এখানে এক লাইনই করতেছো। কিভাবে করতেছো? এই যে এই জিনিসটা প্রথমে, হ্যাঁ এই জিনিসটা আছে, তার দেন হচ্ছে এই জিনিসটা, দেন হচ্ছে এই যে জিনিসটা হুবহু সেম। আর এখানে কাকে অ্যাপেন্ড করতেছে? নাম। সো যাকে অ্যাপেন্ড করতেছে ও শুধু সামনে বসে যাবে। সো দিস ইজ লিস্ট কম্প্রিহেনশন। এই চারটা লাইনকে তুমি এখন একটা লাইনেই তৈরি করে ফেললো। এইটা আর এইটা হচ্ছে ইকুইভ্যালেন্ট। বাট এই জিনিসটার সাথে এই যে অনেক সময় হয়, এটা খুবই স্বাভাবিক, আমার নিজেরও হয়তো, এই যে লিস্ট কম্প্রিহেনশনকে অনেক সময় তোমার মানে এই যে এখানে যখন ল্যামডা করতেছো সেম লাইনের ফাংশন, অনেক সময় আমরা গুলাই ফেলি এই সেম জিনিসটা, তখন এই জায়গায় পুশ করে ফেলি। বাট ল্যামডার ক্ষেত্রে এই জিনিসটা এরকম না। ল্যামডার ক্ষেত্রে এটা হচ্ছে আমার ইনপুট, ওকে, মানে এই যে যেটা আমার আসতেছে, কোলন দিয়ে দিয়ে কি ওর উপরে কি অপারেশন হবে, ওর উপর যেটুকু অপারেশন শুধু ওই জিনিসটা, ওর উপর অপারেশন হচ্ছে নাম পার্সেন্টেজ টু ইকুয়াল ইকুয়াল 0। এখানে তোমার আলাদাভাবে কোনো কিছু ওই যে ইফ তারপর ফর এইসব দেওয়ার দরকার নেই আর কি। এই জিনিসটা যখন তুমি ডিক্লেয়ার করতেছো ও অলরেডি এই যে আইটারেবল থেকে একটা একটা করে ভ্যালু এখানে নিয়ে নিচ্ছে। সো ফর এখানে ডাকার কোনো প্রশ্নই আসে না। আর হচ্ছে আমি এখানে মানে জিনিসটা এরকমই যে ল্যামডার মধ্যে জাস্ট আমি বলে দিলাম যে কোন পার্টিকুলার অপারেশনটা হবে। সো এই পার্টিকুলার অপারেশনের জন্য আমি ফিল্টারিংটা করতেছি অথবা ম্যাপিংটা করতেছি। সো এই হচ্ছে মানে ওই যে ম্যাপ ফিল্টারের ম্যাপ ফিল্টারের সাথে তোমার হচ্ছে এই যে লিস্ট কম্প্রিহেনশনের পার্থক্য আমি এটা বলে দিই আর কি, এখানে পরে কনফিউশন হবে। লিস্ট কম্প্রিহেনশন রিক্যাপ, আর এটা হচ্ছে ল্যাম্প ম্যাপ এন্ড ফিল্টার। আচ্ছা, তো এটা আমি জাস্ট এইভাবে দিয়ে রাখলাম, তোমরা পরে তখন চেক করে নিও। তোমাদের এখানে কি আর কোনো কোশ্চেন আছে? মানে এই জায়গাটা তো তোমাদের খটকা লাগাটা স্বাভাবিক আর কি, মানে একটু হইতে পারে, বাট তোমরা হচ্ছে ওই যে একটু প্র্যাকটিস করলে আস্তে আস্তে ক্লিয়ার হবে। তোমরা নেটে সার্চ দাও যে এক্সাম্পলস অফ ম্যাপ ফিল্টার, অনেক এক্সাম্পল পাবে। ফর এক্সাম্পল তুমি গুগলে জাস্ট সার্চ দিলে এরকম যে পাইথন ম্যাপ ফিল্টার এক্সাম্পলস, তো এই যে দেখো কতগুলো আছে, আমি নিজেও অনেকগুলো ভিজিট করছিলাম। তো সেগুলো সব এই যে এরকম কালার হয়ে আছে আর কি। তো এই যে তোমরা পাইথন টিপস আছে, লার্ন পাইথন আছে, স্ট্যাকহাউস আছে, কিংবা নতুন একটাতে ঢুকি যেটাতে আমি আগে ঢুকি নাই, এই যে গিগস ফর গিগস একটা ভালো জায়গা আর কি। তো এই যে দেখো এখানেই তোমরা অনেক এক্সাম্পল পাই যাবে, কতগুলো এক্সাম্পল আছে সব এই যে ল্যামডা ইউজ করেই করে আর কি। তো এখানেই তোমরা হচ্ছে এই যে ম্যাপ ফিল্টার রিডিউস এগুলোর এক্সাম্পল পাবে, এখানে আছে। তারপরে হচ্ছে এই যে এখানে অনেকগুলো এক্সাম্পল আছে, এবং তুমি এখানে পাশাপাশি এই যে লার্ন পাইথন একটা সুবিধা আছে। লার্ন পাইথনে হচ্ছে তুমি এই জায়গায় তুমি কোড করে ইনস্ট্যান্ট এই জায়গায় তুমি মানে ওদের কোডটা তো আছেই, তুমি চাইলে এখানেই চেঞ্জ করে ইনস্ট্যান্ট এখানে রান করে চেক করতে পারবে আর কি যে জিনিসটা ঠিক আছে কিনা। তো এই যে এরকম আর কি, এখানে অলরেডি স্ক্রিপ্ট আছে। তোমাদের কাছে গুগল সার্চে খুব ভালো হইতে হবে, ঠিক আছে, যে তোমরা কি দিয়ে সার্চ করবা এবং তোমরা যে রিসোর্স গুলো পাচ্ছ ওগুলো ঠিকভাবে ফলো করতেছে কিনা। আস্তে আস্তে তোমরাই বুঝে যাবে যে আসলে কোন জায়গায় মানে হিট করতে হবে। একটা সময় দেখা যাবে যে তোমরা নিজেরাই বুঝবে যে ও আচ্ছা এই জিনিসটা খুঁজে পাইতে আর সমস্যা হবে না। তো এখনকার দিনে একটা জিনিস মানে আমি আর কি অলওয়েজ বলি, সেটা হচ্ছে যে আগেকার দিনে মানুষরা যখন কাজ করতো তাদেরকে হচ্ছে মুখস্থ করতে হইতো। কেন? কারণ এরকম ইন্টারনেট তাদের হাতে অ্যাভেলেবল না। কেউ একজন দূরে গেছে, সে হচ্ছে দেখা যাচ্ছে যে তাকে কোনো একটা কিছু অ্যাপ্লাই করতে হবে, এখন তার কাছে ইন্টারনেট নেই। তো তাকে হচ্ছে মাথার মধ্যে সব টিকুয়েশন তারপর কিভাবে ইউজ করতে হবে সব মাথার মধ্যে রাখে দেওয়া লাগতো। এখনকার দিনে কি তুমি যদি গুগল সার্চে ভালো হও তুমি জিনিসটা ইনস্ট্যান্ট খুঁজে বের করতে পারো। সো তোমার কোনো কিছু মাথার মধ্যে মুখস্থ রাখার দরকার নেই, জাস্ট তোমাকে জানতে হবে একটা রিসোর্সকে কিভাবে ইউটিলাইজ করতে হয়। তোমার মনে রাখার দরকার নেই যে এক্স্যাক্টলি এইভাবেই কাজ করে জিনিসটা, বাট মানে মানে জিনিসটা কি, তারপর জিনিসটা এক্সাম্পল কি হতে পারে সেটা তোমার মাথায় রাখার দরকার নেই। তোমার এখন দরকার হলে একটা জিনিস, সো তুমি হচ্ছে যখনই দরকার হলে সাথে সাথে তুমি তখন ওই জিনিসটা খুঁজে বের করে জাস্ট তোমার এখানে অ্যাপ্লাই করে দিলা। বাট তোমাকে ওইটাই জানতে হবে আর কি যে কি মানে জিনিসটা হচ্ছে মানে ওইটাই তোমার এক্সপেরিয়েন্স আর কি, যে তুমি যত করতে থাকবে তত তোমার ওই এক্সপেরিয়েন্সটা হবে যে একটা জিনিস কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আস্তে আস্তে জানা। তো এই জন্য অনেকে সাজেস্ট করে আর কি যে কোনো কিছু যখন প্র্যাকটিস করা হয় মানে কোন একটা রিকোয়ারমেন্ট থেকে জিনিসটা আসুক। যেমন তুমি একটা গোল তৈরি করলে যে হ্যাঁ আমি আজকে এই এরকম টাইপের একটা প্রজেক্ট বানাবো,
তো তুমি যখন প্রজেক্ট সেট করলা তখন তোমার দেখা যাচ্ছে যে প্রজেক্টের বিভিন্ন রিকোয়ারমেন্ট আসবে, তো যখন রিকোয়ারমেন্ট আসবে জাস্ট নেটে সার্চ দাও যে এটা কিভাবে সলভ করে, পাবা। ওই জিনিসটাকে তোমার এখানে অ্যাপ্লাই করার জন্য কি কি করা লাগে আস্তে আস্তে ওই জিনিসটা ডেভেলপ করতে হবে আর কি। তখন তো দেখা যাবে যে কোড রিড করতেও তুমি তখন ভালো পারতেছো। তো যাই হোক আর কি, এইভাবেই আজকে আর কি মানে এখনকার দিনে স্কিল আর কি গ্রো করা উচিত, মানে সবকিছু মাথার মধ্যে একবারে না রাখে জাস্ট এরকম। কিংবা তুমি ইনস্ট্যান্ট শিখে নিলা, আগে কখনো করো না, ইনস্ট্যান্ট শিখে নিলা, এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা যাই হোক, এখানে আর কার কোনো কোশ্চেন আছে? এটা আগের জিনিস আর কি, তারপরে একটু জাস্ট রিমাইন্ডার দেওয়ার জন্য। তো যাই হোক আর কি, এটা আর কি যেই কারণে কথাগুলো এতগুলো কথা আসছে সেটা হচ্ছে যে তোমরা যখন মানে এরকম ভাবে ইউজ করবা, এইখানে ফাংশনের জাস্ট নামটা দেবে, এখানে তোমার হচ্ছে আলাদা করে প্যারেনথেসিস দরকার নেই। ওকে, তারপরে হচ্ছে এই যে এখানে জাস্ট আরেকটা এক্সাম্পল, সেম টাইপের আরেকটা এক্সাম্পল দেখানো হয়েছে লেন ইউজ করে। তো লেন্থ মনে আছে? লেন ফাংশনের মধ্যে দিয়ে আমরা লিস্ট অথবা স্ট্রিং কে পাস করলে হচ্ছে ওটা সাইজ বলে দিত আর কি সেটা। আচ্ছা, তো এখানে আছে আমরা যে রিজিয়ন কলামে হচ্ছে ওই যে নামগুলো আমার আছে ওদের লেন্থ গুলো নিছি আর কি। তো এটা এই স্ট্রিং এর সাইজ হচ্ছে 8, এই স্ট্রিং এর সাইজ হচ্ছে 9, ওই যে ওই জিনিসগুলো। আচ্ছা, তারপরে হচ্ছে তুমি চাইলে সামেশন করতে পারো এক্সেলে, যেরকম তুমি টান দিয়ে টিয়ে হচ্ছে কোন একটা ফাংশন তৈরি করে সাম ইকুয়াল টু ওখানে হচ্ছে যে এত থেকে এত রো বলে দিলে সবগুলো সাম হয়ে যেত। তুমি এখানে চাইলে কোন একটা পার্টিকুলার কলামের সবগুলো রো এর ভ্যালু সাম করে ফেলতে পারো। সো ইন দ্যাট কেসে যে যেমন হাইটের ক্ষেত্রে আমি করলাম যে হাইটের ক্ষেত্রে ডট সাম দিলাম, ওই হাইটের যতগুলো ছিল ভ্যালু ছিল সবগুলা যোগ হয়ে গেল, সবগুলা মাউন্টেনের যে ভ্যালুগুলো ছিল সেগুলো যোগ হয়ে গেল। আচ্ছা, তারপরে হচ্ছে এমনটা হইতে পারে যে তোমার শুধুমাত্র কলামগুলোর নেম জানা দরকার, যেমন তুমি এখন একটা সিএসভি ফাইল ডাউনলোড করছো মাত্র, ইম্পোর্ট করলা। আচ্ছা, তুমি এখনো জানো না যে আমার এখানে কি কি কলাম আছে, যদিও তুমি যদি ক্যাগল থেকে নামাও, ক্যাগলে অলরেডি ওরা ডেসক্রিপশন দিয়েই রাখে যে আমার এখানে কি কি কলাম আছে, বাট তুমি এই জায়গায় দেখতে চাও যে ঠিকভাবে কলামগুলো শো করে কিনা। তো ইন দ্যাট কেস তুমি যদি রান করো তো দেখবা যে এই যে আমার হচ্ছে এই কলাম এখানে ছিল, হাইট ছিল, ল্যাটিটিউড ছিল, লংটিটিউড ছিল, আর রিজিয়ন ছিল। সো তুমি জানে গেলা যে আমার অ্যাকচুয়ালি কি কি কলাম এই জায়গায় আছে। তারপরে হচ্ছে তুমি শুধু ইন্ডেক্স গুলো জানতে চাও যে কত কি কি ইন্ডেক্স আছে, মানে যদি তোমার রো এর সংখ্যা কম হয়, মানে ইন্ডেক্সের সংখ্যা কম হয়, তাহলে ইন দ্যাট কেস তুমি হচ্ছে ইন্ডেক্স চেক করতে পারো। তো আমার এখানে 5টা ছিল, এই যে ওই 5টা এখানে শো করতেছে। আচ্ছা, এটা গেল। তারপরে হচ্ছে তুমি চাইলে সর্ট করতে পারো, যেমন এই জায়গায় হচ্ছে হাইটের ভ্যালু গুলা দিয়ে সর্ট করা হয়েছে। তো ইন দ্যাট কেস তোমার হচ্ছে যে ডাটা ফ্রেম ডট তোমার হচ্ছে সর্ট ভ্যালুস ফাংশন, সর্ট আন্ডারস্কোর ভ্যালুস ফাংশন, আর এখানে আছে বাই এর মধ্যে দিয়ে তুমি হচ্ছে ভ্যালু পাস করলে হচ্ছে হাইট, মানে কলামের ভ্যালু একটা পাস করলে যে কোন কলামের উপর বেস করে তুমি হচ্ছে সর্ট করবা। তো ইন দ্যাট কেস হচ্ছে ও হচ্ছে যে হাইটের উপর বেস করে ও হচ্ছে সর্ট করে ফেললো। আচ্ছা, তুমি অনেক সময় এমনটা হয় যে আমরা যখন অনলাইন আচ্ছা থেকে, ভাই, হ্যাঁ ভাই আপনি যে এখানে সর্ট করলেন ওটা তো অ্যাসেন্ডিং অর্ডারে হয়েছে, যদি আমি ডিসেন্ডিং অর্ডারে করতে চাই তাহলে কোনো ওয়ে আছে এটার? ওয়ে থাকার কথা, এটা এক্স্যাক্টলি এই মুহূর্তে আমিও জানি না, দেখতে হবে। ডাটা ফ্রেম ডট সর্ট pandas descending। ওকে, সো এখানে হচ্ছে অ্যাসেন্ডিং হচ্ছে ট্রু, তো তোমাদেরকে যেটা করতে হবে অ্যাসেন্ডিংটাকে ফলস করে দিতে হবে। সো আমরা যেটা করব এখানে, এটা একটা নতুন ইয়া হিসেবে নেই, এইটাই নিয়ে আসি আগে। এই জায়গায় হচ্ছে এই জিনিসটা আমার লাগবে, সো কমা দিলাম, এটা আগে ট্রু ছিল এখন এটা ফলস করে দিতে হবে। ট্রু হচ্ছে বাই ডিফল্ট থাকে আর কি। এই যে এই জিনিসটা খেয়াল করো, ও যখন এই ফাংশনটা তৈরি করছে এই ফাংশনের মধ্যে এটা হচ্ছে বাই ডিফল্ট অ্যাসেন্ডিং এর ভ্যালু হচ্ছে ট্রু দিয়ে দিছে। দ্যাট মিনস তুমি যদি অ্যাসেন্ডিং এর কোনো ভ্যালু না দাও তাইলেও সে হচ্ছে অ্যাসেন্ডিংটাকে ট্রু হিসেবে নেবে, যদি কোনো ভ্যালু না দাও। মানে তুমি চাইলে দিতে পারো আলাদাভাবে, তাতেও কোনো সমস্যা নেই, বাট তুমি যদি না দাও তাহলে সে বাই ডিফল্ট ট্রু নিবে।
আর যদি তুমি ফলস করতে চাও তাহলে তোমাকে ভ্যালুটা অ্যাসাইন করতে হবে নতুন করে। সো আমি এখন এখানে ফলস করে দিলাম। সো এখন আমরা যদি রান করি, এই যে দেখো এখন হচ্ছে কই গেল, হ্যাঁ এখন হচ্ছে আমার উল্টা করে আসছে, বুঝতে পারছো? জি সো ভাই। জিনিসটা হচ্ছে এরকম যে তুমি যদি অ্যাসেন্ডিং ট্রু এখানেও দাও তাতেও কোনো সমস্যা নেই, ও বাই ডিফল্টে ট্রু নেয়। সো যেহেতু বাই ডিফল্ট ট্রু নেয়, তুমি অ্যাকচুয়ালি ওটা মানে না ইউজ করলেও তোমার সমস্যা নেই, মানে এটা তুমি এখানে ইউজ করতেও পারো, না ইউজ করলেও কোনো সমস্যা নেই, কারণ ওর ডিফল্ট ভ্যালু অলরেডি এটা দিয়ে দিছে আর কি। আচ্ছা, এই যে ডিফল্ট ভ্যালু দিয়ে দেওয়ার ব্যাপারটা, এটা কি তোমাদের ফাংশন থেকে মনে আছে কিনা আমি শিওর না, তোমাদেরকে তারপরে আমি একটু দেখায় আসি জিনিসটার ব্যাপারে। আচ্ছা, যেহেতু এটা আমাদের টপিকের পার্ট না, এটা হচ্ছে আমি একটু অন্য কিছু দিয়ে রাখি, কমেন্ট দিয়ে রাখি একটা। স্ট্যান্ডিং ডিফল্ট ভ্যালুস। ওকে, সো আমি ডেফ সাম নামে আমি একটা কিছু কল করলাম। সো সামের মধ্যে আমি এ আর বি আমার আছে। সো আমি যদি এর ভ্যালু 10 দিয়ে দিই অলরেডি, এবং বি আমি একটা ভ্যালু নিব, সো রিটার্ন হচ্ছে এ প্লাস বি। সো এখন একটা জিনিস খেয়াল করো, আমি যদি সামকে শুধুমাত্র কল করি, সামের মধ্যে যদি আমি ভ্যালু দিই 23,45, তাইলে হচ্ছে, আচ্ছা এটা রিটার্ন না দিয়ে প্রিন্ট করে দিই, তাহলে নিচে আমাকে আলাদা করে প্রিন্ট করতে হবে না। ওকে, সো আমি যদি সাম এটা দেই, কি ঝামেলাটা হয়েছে, ভাই সামটা হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন, আচ্ছা আপনি ওটা বিল্ট ইন ফাংশন হিসেবে আছে এটা অলরেডি, দ্যাটস এটা সবুজ হয়েছিল না, এটা অন্য কোনো ঝামেলা আছে। বিল্ট ইন থাকলে ওইটা কাজ করার কথা। ওয়েট ভাই বি এর ভ্যালুটা এখানে নাই, এর জন্য কি এরকম হচ্ছে? বিয়ের ভ্যালু দিচ্ছে তো, এটা 45 দিচ্ছে। ওয়েট, আমার নিজের এটা একটু রিচেক করতে হবে। ডিফল্ট ভ্যালুস ইন পাইথন ফাংশনস। জিনিসটা ঠিকই আছে, সামহাউ কেন কাজ করতেছে না। মানে জিনিসটা দেখো আর কি, তুমি যদি ফাংশন তৈরি করো, ধরো এই যে এটার ডিফল্ট কোনো ভ্যালু নেই, সো এটার জন্য তোমাকে ভ্যালু দিতেই হবে। এটা হচ্ছে সেকেন্ডটার জন্য। আচ্ছা এখানেই আসি, ওখানে হচ্ছে ও আবার এটা ডিক্লেয়ার করে দিছে কোনটা ইকুয়াল টু কত। যদি ডিক্লেয়ার না করো তাহলে সেটা হচ্ছে এটা, যেমন এই যে এটা ফার্স্ট নেম হিসেবে যাবে। যদি তুমি গেটস উল্লেখ করো তাহলে গেটস আসবে, আর যদি না উল্লেখ করো তাহলে হচ্ছে বাই ডিফল্ট যে ভ্যালুটা ছিল সেটা আসবে আর কি। তারপরে হচ্ছে এই যে স্ট্যান্ডার্ড, তুমি যদি স্ট্যান্ডার্ড 7 ডিক্লেয়ার করে দাও তাহলে সে হচ্ছে 7th আসবে, বাট তুমি যদি 7 ডিক্লেয়ার না করে দাও তাহলে ইন দ্যাট কেস সে হচ্ছে সেটাকে মানে বাই ডিফল্ট কত ছিল 5th, তো বাই ডিফল্ট সে ওটাকে 5th হিসেবেই ধরে নেবে। এখন কাহিনী হচ্ছে জিনিসটা ঠিকই আছে, কেন কাজ করতেছে না। নো ডিফল্ট আর্গুমেন্ট ফলোস ডিফল্ট আর্গুমেন্ট। আচ্ছা, আমার ইরোরটার দিকে তাকানো দরকার ছিল, এই যে। আচ্ছা আমি কি ভুল করছি সেটা বলি, জিনিসটা আমারও মনে থাকে না, সেটা হচ্ছে তুমি হচ্ছে তুমি যদি কখনো কোনো ডিফল্ট ভ্যালু অ্যাসাইন করো, অলওয়েজ যে মানে যেখানে ভ্যালু অ্যাসাইন করবে সেটা অলওয়েজ পরে রাখবা, যেটা হচ্ছে ভ্যালু অ্যাসাইন করবে না সেটা অলওয়েজ সামনে রাখতে হবে। আমি পরে ইররটার দিকে তাকায় বুঝতে পারছি আর কি যে কি ভুল করছি। সো জিনিসটা দেখো, আমি প্রথমে কি করছিলাম, প্রথমটা ভ্যালু অ্যাসাইন করছিলাম, কিন্তু এটা হচ্ছে কনভেনশনাল ওয়ে না, তার কারণ তুমি
এখানে একটা ভ্যালু দিতে পারো, সো একটা ভ্যালু দিলেও কার ভ্যালু ধরে নেবে, কারণ শুরুর ভ্যালুটা তো ফিক্সড করা। সো যেই ভ্যালুগুলো আনডিক্লেয়ার্ড মানে ডিফল্ট ভ্যালু নাই, সেগুলা তুমি অলওয়েজ সামনে রাখবা। যেটার ভ্যালু তোমার ডিক্লেয়ার করা আছে, মানে একটা ডিফল্ট ভ্যালু অলরেডি দেয়া আছে, সেটা তুমি পরে রাখবা। সো এখন হচ্ছে যেটা ব্যাপার, আচ্ছা আমার তো প্রিন্ট ভিতরে আছে, কিন্তু কাহিনী হচ্ছে যে এইটা দিলেও লাস্টেরটা শো করবে শুধু। আমি এখানে এক কাজ করি, এটা দুটাতে কি ভ্যালু অ্যাসাইন করা যাবে? হ্যাঁ দুইটাতেও দিয়ে রাখতে পারো। ফর এক্সাম্পল a = 5 দিয়ে রাখলাম। সো এখন একটা জিনিস খেয়াল করো, আমি যদি এই কাজটা করি, ওয়েট আমি তিনটার জন্য অপশন দেখাই কোনটার জন্য কি আসে। সো এটা একটা অপশন, এইভাবে চেক করি। এখানে আমরা একটা ভ্যালু দেই, ফর এক্সাম্পল 50 দিলাম। আরেকটা চেক করি, দুটো ভ্যালু দেই, 50, 50 দিলাম আবার। সো এখন আমরা এই তিনটার জন্য এখন চেক করি, রান দিলাম। এখন দেখো আমি এখানে কোনো ভ্যালু পাস করি নাই। সো আমার বাই ডিফল্ট ভ্যালু কত ছিল? 5 আর 10 প্রিন্ট হয়েছে কত? 15, যোগ হয়ে 15 প্রিন্ট হয়েছে। ওকে, আমি হচ্ছে একটা ভ্যালু পাস করছি। তো আমি একটা ভ্যালু যদি পাস করি, ও অলওয়েজ সেটাকে ফার্স্ট আর্গুমেন্টের ভ্যালু হিসেবে ক্যাচ করে নেবে। সো আমি যদি একটা ভ্যালু পাস করি, ও কার ভ্যালু হিসেবে নেবে? এর ভ্যালু হিসেবে নেবে। সো এর ভ্যালু এখন আর 5 নেই, এর ভ্যালু রিপ্লেস হবে হচ্ছে 50 দিয়ে। সো 50 আর 10 যোগ করলে কত হয়? 60। আমি এখানে দুইটা ভ্যালুই দিয়ে দিছি। সো আলটিমেটলি আমার এই দুইটারই ডিফল্ট যে ভ্যালু ছিল, দুইটাই রিপ্লেস হয়ে যাবে। সো 50 আর 50, মানে এর ভ্যালু এখন 50, বি এর ভ্যালু হচ্ছে এখন 50। সো আমার টোটাল ভ্যালু আসবে হচ্ছে 100। এটা কি ধরতে পারছো? এটা যদি ধরতে পারো তাহলে এই যে এইখানে এই ব্যাপারটাও ধরতে পারবা, যে এটা আমি মানে দিলেও হবে না দিলেও হবে, এই জিনিসটা আমি কেন বললাম। এখন এই জিনিসটা বুঝছো কিনা বলো? এটা একবারে সিম্পল। মানে জিনিসটা হচ্ছে যে তুমি ইনিশিয়ালি একটা ভ্যালু চাইলে তুমি মানে একটা ডিফল্ট ভ্যালু তুমি অ্যাসাইন করে দিতে পারবা। যেমন এইটার ডিফল্ট ভ্যালু, অ্যাসেন্ডিং এর ডিফল্ট ভ্যালু এখানে সেট করা ছিল হচ্ছে ট্রু। যদি কোনো ভ্যালু সেট করা না থাকতো তাহলে আমাকে এখানে ট্রু বলে দেওয়া লাগতো, মানে অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং বলে দেওয়া লাগতো। যেহেতু বাই ডিফল্ট দিয়ে রাখছে, সো আমার ওখানে কোনো দরকার নেই। তো মানে এখানে দিলেও যা, না দিলেও একই কথা। তো এখানে হচ্ছে জিনিসটা এরকম যে তুমি যদি ডিফল্ট ভ্যালু দিয়ে রাখো, তুমি যদি ভিতরে কোনো আর্গুমেন্ট পাস না করো, ও বাই ডিফল্ট ভ্যালুর উপরেই ডিফল্ট ভ্যালু নিয়ে সে অপারেশনটা করবে। তুমি যদি একটা দাও, সে প্রথমটা নিবে। তুমি যদি দুইটা দাও, তাহলে সে দুইটাই নিবে। অথবা তোমার যদি এখানে তিনটা থাকে, তুমি দুইটা দিছো, তাহলে সে প্রথম দুইটার জন্য নিবে। ঠিক আছে, জিনিসটা হচ্ছে এরকম। এই জন্যই যে তুমি যদি কখনো এরকম থাকে যে একটা ভ্যালু তোমার সেট করা নাই, যদি কখনো এরকম হয়, তাহলে ইন দ্যাট কেস সেটাকে অলওয়েজ সামনে রাখতে হয়, এবং যেগুলো সেট করা সেগুলো অলওয়েজ পরে রাখতে হয় এই কনভেনশনটার জন্য। আচ্ছা আমি এটা এইভাবেই দিয়ে রাখলাম। এখানে কোনো কোশ্চেন আছে? বলো। এনিওয়ান? নাই মনে হয়। আচ্ছা, তার মানে ধরেই নিচ্ছি যে বুঝছো যে ফাংশনের ডিফল্ট ভ্যালু বলতে কি বুঝে। ডিফল্ট ভ্যালু ভাই, হচ্ছে যে, হ্যাঁ বলো। সেন্ড করতে হবে মানে এ তো হচ্ছে ধরুন আমি কোনো ভ্যালু অ্যাসাইন করি নাই, কিন্তু বি তে অ্যাসাইন করতেছি, মানে আমাকে লাস্টেতে অ্যাসাইন কেন করতে হয়? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, শুরুর দিকে যদি তুমি অ্যাসাইন না করো, যেমন তুমি ওই যে যেটা বললাম আর কি, যে আমি যখন এখানে ভ্যালু পাস করলাম 50, ও বাই ডিফল্ট এটাকে প্রথম আর্গুমেন্টের ভ্যালু হিসেবে ধরে নেবে, একবারে প্রথমটা। সো আমার এই জন্যই যেটা আমার ওপেন থাকে সেটা আমার অলওয়েজ সামনে রাখতে হয়, যেটা আমার ফিক্সড মানে যেটা আমি ডিফল্ট ভ্যালু সেট করে দেই সেটা আমি এই জন্য পরে রাখি। ফর এক্সাম্পল আমি এর ভ্যালু সেট করব না, তাহলে ইন দ্যাট কেস এ কে আমার অলওয়েজ সামনে রাখতে হবে। এখন যদি আমি 50 পাস করি, ও এই 50টাকে অ্যাসাইন করবে হচ্ছে এ এর মধ্যে, মানে অলওয়েজ ফার্স্টেরটাকে অ্যাসাইন করবে। এখন অবশ্যই এটা এরর আসবে, কারণ এখানে কোনো ভ্যালু আমি পাস করি নাই। যেমন যদি রান দেই, এই যে এইটাতে এরর আসছে। সো এই জন্যই আমি আবার এখানে ভ্যালু অ্যাসাইন করে দিলাম আর কি, জাস্ট এক্সাম্পলটা ইয়া করার জন্য। অথবা আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, যদি তোমার ওই জিনিসটা বুঝতে অসুবিধা হয়, আমি সেমটাই কপি করে দিলাম, এখন আমি আর ভ্যালু অ্যাসাইন করলাম না। সো ইন দ্যাট কেস এইটার আমি এখন ইউজ করতে পারবো না। কেন? কারণ আমার এখানে মিনিমাম একটা ভ্যালু রিকোয়ার্ড। সো আমি যদি এইটা রান করে, এটা আমার এরর দেখাবে। সো আমি এটা সরাই দিলাম।
সো আমার একটা মিনিমাম ভ্যালু দরকার, এই যে একটা মিনিমাম ভ্যালু দিলাম, আর ম্যাক্সিমাম ভ্যালু আমি কটা দিতে পারবো? দুইটা, কারণ আমার এখানে দুইটা টোটাল আর্গুমেন্ট, এই দুইটা ভ্যালু এই দুইটা প্যারামিটারের মধ্যে দিয়ে পাস হবে আর কি। তো এখন হচ্ছে রান দিলে এই যে সব আগের মতোই রান হইলো। তো এই যে আমি দুইটা দিয়ে রাখলাম, যে দুইটারই ডিফল্ট ভ্যালু সেট করলে আবার যে কোনো একটা সেট করলে, যে কোনো একটা সেট করলে এটা অলওয়েজ পরে রাখতে হয় আর কি, যেটা সেট করবো না সেটা হচ্ছে অলওয়েজ সামনে থাকে। আমার শুরুতে ওই যে ইররটা ওইটাই অ্যাকচুয়ালি মিন করতেছিল। আচ্ছা, তো এই হচ্ছে অ্যাসেন্ডিং, ভালো জিনিস, গুড কোশ্চেন। এই ওই জায়গা থেকে এত কিছু আবার শো করানো গেল। তো এই হচ্ছে তোমার জিনিসটা হচ্ছে এরকম আর কি। তো অ্যাসেন্ডিং যদি ফলস দিয়ে দেওয়া হয় তাহলে ইন দ্যাট কেস হচ্ছে এটা অপোজিট থেকে আসবে। ওকে, মানে ডিসেন্ডিং অর্ডারে আসবে। আচ্ছা, এইবার হচ্ছে চেক, এটা হচ্ছে চেক করার জন্য যে তোমার আসলে ডাটা ফ্রেমের মধ্যে কোনো নাল ভ্যালু আছে কিনা। তো তোমরা যদি isNull ফাংশন ইউজ করো, ডাটা ফ্রেম ডট isNull ফাংশন, তাহলে ইন দ্যাট কেস ও দেখাবে আর কি যে কোনোটা নাল কিনা। সবগুলা ফলস দেখাচ্ছে। ফলস দেখানো মানে কি, সেখানে ডাটা আছে, মানে এরা হচ্ছে নাল না। আচ্ছা, এখন কাহিনী হচ্ছে মজার একটা জিনিস। এই জিনিসটা আসলে আমি নিজেও আগে নোটিস করি নাই, আমি হচ্ছে তোমাদের জন্য কালকে এটা বানানোর সময় নোটিস করছি। সেটা হচ্ছে যে পান্ডার হচ্ছে রিড এইচটিএমএল এর একটা সুন্দর ইয়ে আছে। রিড এইচটিএমএল দিয়ে তুমি হচ্ছে কোন একটা ওয়েবসাইট থেকে তুমি হচ্ছে একটা টেবিল ইম্পোর্ট করতে পারবে আর কি সরাসরি। মানে আমি অ্যাকচুয়ালি যেটা সবচেয়ে কনভিনিয়েন্ট হয় সেটা করি আর কি। সেটা হচ্ছে আমি হচ্ছে ওই যে পরে দেখবো আর কি, আমরা রিকোয়েস্ট লাইব্রেরি ইউজ করে আর কি আমরা মানে এরকম ডাটা আর কি ফেচ করে নিয়ে আসতাম আর কি। তো মানে পান্ডার নিজস্ব একটা ডিফল্ট একটা আছে আর কি। তো এই জিনিসটা আমিও হুট করে নোটিস করলাম। তো তোমরা এই কাজটা করতে পারো যে pd.read.html ইউজ করতে পারো, এবং সেখানে তোমরা কোনো একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটের মধ্যে টেবিল আছে আর কি, টেবিল ছাড়া ওয়েবসাইট দিলে সে কোনো কিছু শো করবে না। তো টেবিল আছে এরকম ওয়েবসাইট যদি তুমি কল করো, তাহলে ইন দ্যাট কেস সে হচ্ছে এই যে ফর এক্সাম্পল এইটাকে সে হচ্ছে ইম্পোর্ট করে নিয়ে আসছে 61টারও 60টা কলম। দাদা হ্যাঁ, দাদা হুম হুম। দাদা আজকে অ্যাসাইনমেন্টটা আমি এইভাবে করছি, মানে আমি হচ্ছে ওয়েবসাইট ফিল করছি ওই ও টেবিল আচ্ছা আচ্ছা, দ্যাটস গুড দ্যাটস গুড। একভাবে হইলেই হবে। আমি সিএসভি সরাসরি নিতে বলছিলাম, তুমি সরাসরি রিড এইচটিএমএল দিয়ে এরকম করতে পারো। তো এটা এইভাবে আমি করা যায় ওটা আর কি। করছি সেদিনই আমি দেখতে তো হ্যাঁ আমি ওই দিনই আচ্ছা 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 ছিলাম দেখা যাচ্ছে ওইভাবে করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দ্যাটস গুড দ্যাটস গুড। তো তোমরা হচ্ছে এই যে রিড এইচটিএমএল ইউজ করে তোমরা হচ্ছে এরকম মানে কোন একটা পেজ থেকে নিয়ে আসতে পারো। সব পেজ থেকে পাবা না। যেমন আমি কালকেই হচ্ছে ওয়ার্ল্ডোমিটারসটা ট্রাই করছি। ওরা হচ্ছে প্রাইভেট করে রাখছে, সো তুমি ওয়ার্ল্ডোমিটার থেকে তুমি হচ্ছে ওদের টেবিলটাকে ফেচ করতে পারবে না আর কি। তো ওইটা হচ্ছে ডিপেন্ড দাদা করে। হ্যাঁ, আমরা কি ড্যাশবোর্ড রিড করতে পারবো এভাবে? সাপোজ যে আমাদের যে আইডিএস এর ওয়েবসাইটে যে কোভিড এর ডাটাগুলো দেওয়া ড্যাশবোর্ডে, কোন আইডিএস এর ওয়েবসাইট? আপনি একটু সার্চ দেন যে বাংলাদেশের যে ও আচ্ছা আচ্ছা আইডিসিআর। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা 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 আচ্ছা, আইডিসিআর। ওরা যদি পাবলিক করে রাখে তাহলে তো পাওয়া যাবে। কোভিড, এটা না, এই এটা এটার নাম কি? এই নাম না। আইইডিসিআর। এইবার ঠিক আছে। কোন পেজে আছে বলো? ও আচ্ছা, এটা কি এই পেজে আছে? এই যে নিচে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ড ক্রিয়েট করা যাবে। ও না না না, ড্যাশবোর্ড থেকে মনে হয় না তুমি পারবা। লেটস চেক। কারণ ওরা হচ্ছে এখানে টেবিলটা শো করে নেই। টেবিল শো করে নেই মানে ওরা টেবিল ইম্পোর্ট করে সরাসরি ওখানকার ভ্যালু ইউজ করছে। যদি টেবিল যদি মানে এইচটিএমএল টেবিল যদি তৈরি করা না থাকে, তাহলে হচ্ছে ওই যে পিডি ইউজ করতে পারবে না। পিডি অ্যাকচুয়ালি আন্ডারলাইং হিসেবে তোমার ওই যে রিকোয়েস্ট ইউজ করে, আমি যেটুকু বুঝছি আর কি। ও হচ্ছে যে ডিফল্ট, মানে পান্ডার আমি একটা জিনিস দেখলাম আর কি, যে ওর ডিফল্ট সবকিছুই আর কি করা যায় আর কি, মানে ছোটখাটো ভাবে আর কি। যেমন হচ্ছে ভিজুয়ালাইজেশনও অল্প অল্প করে দেখানো যায়। আচ্ছা, আমরা নতুন একটা নিই। এটা নতুন একটা নাম দেই।
এই যে ও হচ্ছে ইম্পোর্ট এরর দেখাচ্ছে, তবে ও একটা জিনিস বলছে সেটা হচ্ছে HTML5 lib not found, please install it. ওকে, আমরা এটা ইনস্টল দিয়ে ট্রাই করে দেখি if there is any luck. HTML5 lib, right? HTML5 lib. আচ্ছা, এটা একটু টাইম লাগবে, মানে ইনস্টল আগে হবে আর কি। কেন HTML5 lib? ও আচ্ছা, আমরা ইম্পোর্ট করিনি। আমাদের এটা ইনস্টল হয়ে গেছে, সো এটার আমাদের এখন এই মুহূর্তে দরকার নেই, নাহলে আবার ইনস্টল করব। HTML5 ইনস্টল হয়েছিল না আগের বার? রিকর্ড অলরেডি স্যাটিসফাইড। আচ্ছা, এটা সামহাও তাহলে মানে নিতে পারতেছ না আর কি, দ্যাটস ওয়াই সেই এরর দেখাচ্ছে। আচ্ছা, যাই হোক, তোমার হচ্ছে আমি যেটুকু বুঝতে পারছি সেটা হচ্ছে তোমার এখানে ভিজিবল কোনো ইয়া দরকার, মানে ভিজিবল কোনো টেবিল দরকার আর কি। তুমি জাস্ট ইয়া থেকে পারবা না, কি জানি বলে, ড্যাশবোর্ড থেকে নিতে পারবে না, কারণ ড্যাশবোর্ড হচ্ছে যেহেতু ওর HTML5 মানে HTML আলাদা কোনো টেবিল তৈরি করা নাই, সেহেতু ওইখান থেকে তুমি নিতে পারবে না। মানে জিনিসটা হচ্ছে তোমার HTML টেবিল থাকা লাগবে। আমরা যেটা করি ইউজুয়ালি সেটা হচ্ছে মানে রিকোয়েস্ট লাইব্রেরি দিয়ে যেটা করতাম আমরা, সেটা হচ্ছে তোমার হচ্ছে ওরকম মানে টেবিল অলরেডি আছে, তো আমরা হচ্ছে ওই টেবিল থেকে ডাটা সরাসরি আর কি ক্যাপচার করে নিয়ে আসতাম আর কি। মানে টেবিলের একবারে এরকম রো বাই রো, কলাম বাই কলাম ধরে টরে এরকম ভাবে নিয়ে আসতাম আর কি। তো ওইখানে অনেক ফ্লেক্সিবিলিটি আছে, আমি চাইলে ফিক্সড কলাম ধরে নিয়ে আসতে পারি, যে আমি সবগুলো কলাম নিয়ে আসবো না, জাস্ট পার্টিকুলার কলাম নিয়ে আসবো এরকম। তো এখানে জাস্ট আমি মানে ওরকম ছোটখাটো দুইটা বোধহয় এক্সাম্পল দিয়ে রাখছি, একটা হচ্ছে এটার জন্য, আরেকটা হচ্ছে আরেকটা ওয়েবসাইটে আছে নিচে। আচ্ছা, হেড তো মনে আছে রাইট? হেড হচ্ছে প্রথম পাঁচটা আর কি ভ্যালু দেখে। তো এই যে এখানে উইকিপিডিয়ার একটা কোথায় আছে, এখান থেকে যে ডাটাটা, যে টেবিলটা পাইছে। তো জিনিসটা হচ্ছে যে এরকম, যে তোমার টেবিল আসলে থাকা লাগবে। ফর এক্সাম্পল, আমি যদি এই ওয়েবসাইটটাতে যাই, এই যে এখানে একটা টেবিল অলরেডি আছে, আমার HTML টেবিল অলরেডি আছে। সো ও যে কাজটা করতেছে, ও হচ্ছে এই টেবিলটাকে জাস্ট ডাটা ফ্রেমে কনভার্ট করে নিয়ে আসতেছে। সো এখানে একটাই টেবিল আছে, হ্যাঁ একটাই টেবিল আছে, সো সে আছে মানে একটাই নিয়ে আসতেছে আর কি। যদি মাল্টিপল টেবিল থাকে, ও অ্যাকচুয়ালি সবগুলোই কল করে, এবং সেটা হচ্ছে মানে সেগুলাকে সে লিস্ট হিসেবে রাখে। এই যে দেখো, আমি কিন্তু মানে টেস্ট ডিএফ কে সরাসরি কল করি নাই, ওইটা হচ্ছে এই যে 0। আচ্ছা, ভালো কথা, আমার কি এখানে এটার জন্য রং হয়েছিল নাকি? লেটস চেক अगेन। না, এটার জন্য না, আমাকে আগের লাইনে এরর দেখাচ্ছিল, এটা আমার থার্ড লাইনে এরর দেখাচ্ছে, এটার জন্য ওই পর্যন্ত যাইনি। আচ্ছা, তো এই হচ্ছে তোমার ওয়েবসাইট থেকে রিড করা, মানে ডাটা ফ্রেমে কনভার্ট করা। তো এরকম এখানে আরো একটা এক্সাম্পল দিয়ে রাখছি, এটা তোমরা দেখতে পারো। আচ্ছা ভাই, এখানে জিরোটা কেন কেন হ্যাঁ, দিতে ওটাই হয়? বলতেছিলাম যে তোমার যদি মাল্টিপল টেবিল থাকে তাহলে 0 হচ্ছে প্রথমটা আর কি। সো টেস্ট ডিএফ1 এর আন্ডারে তোমার হচ্ছে সবগুলাই থাকবে, তো ও হচ্ছে তোমার এরকম ভাবে এটা হচ্ছে 0 ইন্ডেক্স, মানে প্রথম যে টেবিলটা সেটা আর কি। তো আমার যদি আলাদা টেবিল থাকে, মানে ধরো সেকেন্ড আর একটা টেবিল থাকে, তাহলে 1 দিয়ে তুমি সেকেন্ড টেবিলটাকে অ্যাক্সেস করতে পারবে। যদি তিনটা টেবিল থাকে তাহলে থার্ডটাকে তুমি 2 নাম্বার ইন্ডেক্স দিয়ে অ্যাক্সেস করতে পারবে। এটা হচ্ছে মানে লিস্ট আকারে সে আছে, লিস্ট ঠিক না, মানে তোমার হচ্ছে ওই যে ডাটা ফ্রেম আকারেই নিয়ে আসে, বা ডাটা ফ্রেমের মধ্যে তোমার মাল্টিপল এরকম ভাবে টেবিল থাকে আর কি, আলাদা আলাদা ইন্ডেক্স। সো এটা হচ্ছে 0 নম্বর ইন্ডেক্সের জন্য হচ্ছে এই যে এটা, মানে প্রথম যেটা পাবা সেটা অলওয়েজ হচ্ছে যে 0 নম্বর ইন্ডেক্সে থাকবে। আর যদি ভাই একটাই টেবিল থাকে তখন কি এই যে এটা 0, ডিক্লেয়ার করতে? আচ্ছা, তখন আর দিতে আমার হবে এখানে না। হ্যাঁ, আমি যেই দুটো নিয়ে আসছি ওখানে একটা করেই টেবিল আছে। আমি যেই দুটো পেজ থেকে নিয়ে আসছি, আমি মাল্টিপল টেবিলের পেজ আসলে খুঁজে পাচ্ছিলাম না, পাইলে ওই জিনিসটা চেক করা যেত, কারণ এই জিনিসটা আমি নিজেও আসলে নতুন দেখতেছি, মানে আমি আগে এই জিনিসটা মানে করি নাই আর কি।
তো তোমরা যদি এরকম মাল্টিপল টেবিলের পাও তাহলে চেক করে দেখো, অথবা আমাকে লিঙ্কটা ফরওয়ার্ড করে দিও যদি নিজেরা যদি আইডেন্টিফাই করতে না পারো। ঠিক আছে, আমি নিজেও খুঁজতেছিলাম কিন্তু আমি পাই নাই। সো তোমরা যদি কেউ মাল্টিপল টেবিলের পাও তাহলে আমাকে জাস্ট একটু লিঙ্ক শেয়ার করে দিও আর কি, অথবা এখন যদি কারোর কাছে থাকে দিতে পারো, তাহলে আমরা এখনই চেক করতে পারি জিনিসটা আসলে এইভাবে কাজ করে কিনা। এনিওয়ান? আচ্ছা, এটা তোমরা আমাকে পরে দিও, সমস্যা নেই। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আরো কিছু অপারেশন দেখি। সেটা হচ্ছে আমরা হচ্ছে মার্চ করতে পারি, মার্চ, জয়েন আর কনক্যাটেনেট করতে পারি। তো শুরুতে আমরা কনক্যাটেনেশনটা দেখি। ফর এক্সাম্পল এই তিনটে হচ্ছে আমার তিনটা ডাটা ফ্রেম। এই তিনটা ডাটা ফ্রেমকে আমরা চাইলে কনক্যাটেনেট করতে পারি। কনক্যাটেনেট করা বলতে আর কি মানে এক সিরিয়ালে আর কি অ্যাড করা আর কি। কনক্যাটেনেট মনে আছে? কনক্যাটেনেশন যেমন স্ট্রিং এর ক্ষেত্রে আমরা কথাটা সবচেয়ে বেশি ইউজ করি, স্ট্রিং কনক্যাটেনেশন, মানে একটা স্ট্রিং এর সাথে আরেকটা স্ট্রিং যোগ করা। ঠিক তেমনি ভাবে ডাটা একটার সাথে আরেকটা যোগ করা যায়। তো এরকম আর কি, যে আমার যদি ইন্ডেক্স এরকম আলাদা আলাদা আছে সবগুলোর, তো একটার পর একটা এরকম ভাবে মার্জ করা যাবে। তো আমি জাস্ট এখানে একটা এক্সাম্পল দেখাচ্ছি যে df2 রান করলে কি রকম আসে। তো এরকম ভাবে df1 df3 এরকমই আসবে আর কি, জাস্ট ইন্ডেক্সটা আলাদা। তো এই যে কনক্যাটেনেশন, কনক্যাটেনেশনের জন্য হচ্ছে কনক্যাট ফাংশন। সো কনক্যাট ফাংশনের মধ্যে দিয়ে তোমরা জাস্ট পাস করে দিবা তিনটাকে, df1 df2 এন্ড df3, তাহলে এই যে তিনটাই যোগ হয়ে এই যে 12টা রো তৈরি করছে। সবগুলোরই চারটা চারটা করে ছিল আর কি, 3 4 12টা। তো এই হচ্ছে কনক্যাটেনেশন। তোমরা যদি কলাম বরাবর কনক্যাটেনেট করতে চাও তাহলে হচ্ছে ইন দ্যাট কেস হচ্ছে এই যে অ্যাক্সিস হচ্ছে 1, এটা যদি দাও তাহলে তোমার হচ্ছে ডিফল্ট কনক্যাটেনেশনের সাথে তোমার হচ্ছে কলাম বরাবরও কনক্যাটেনেশন হবে। তাহলে ইন দ্যাট কেস এই যে এরকম ভাবে শো করবে আর কি, মানে ম্যাট্রিক্সের মতো শো করবে আর কি, স্কয়ার ম্যাট্রিক্সের মতো। তারপর হচ্ছে মার্জিং এন্ড জয়েনিং। ধরো এই দুটোকে তোমরা মার্জ করবা। সো তোমরা যদি মার্জ করতে চাও তাহলে মানে মার্জিং আর জয়েনিং অ্যাকচুয়ালি একই, মানে মার্জটা হচ্ছে আরো একটু ব্রডার কনসেপ্ট আর কি। তো তোমরা যদি মার্জ করতে চাও এই দুটাকে তাহলে দেখো pd.march, তারপরে হচ্ছে তোমার ওই কাকে কাকে মার্জ করবা df5, df6, এটাকে তোমরা df5.march df6 সেভাবে লিখতে পারো, দেখবো আর কি পরে আমরা এক্সাম্পল। তো তোমরা হচ্ছে এখন মানে ইনিশিয়ালি যেটা করতে পারো সেটা হচ্ছে pd.march df5, df6। এখন কথাটা হচ্ছে যে কিভাবে মার্চ হবে। তো সে বলছে যে ইনার, এরকম কয়েকটা আছে, ইনার আছে, আউটার আছে, রাইট আছে, লেফট আছে। আচ্ছা, কোন বেসিসে হবে সেটা হচ্ছে আমার এই যে এইটার বেসিসে, এই পার্টিকুলার কলামের বেসিসে। সো আমার হচ্ছে ইন্ডেক্স কলামের বেসিসে হচ্ছে আমার মার্চটা হবে। আচ্ছা, তো এখন আমরা দেখি কিভাবে মার্চ হচ্ছে। আমার হচ্ছে ইন্ডেক্স সেম ইন্ডেক্স ছিল, ধরো wxyz, এখানেও ইন্ডেক্স যা ছিল এখানেও ইন্ডেক্স সেমই আছে। তো এখন এখানে যেটা হলো এই পার্টিকুলার ইন্ডেক্সের উপর বেস করে সে হচ্ছে এই যে ABCD সে হচ্ছে মার্জ করে নিল। ঠিক আছে, এখন ফর এক্সাম্পল এখানে হচ্ছে আমার ওয়াই নাই, আমার এখানে জেড আছে, তাহলে কি হবে? নাম দিলাম, এই যে দেখো wx, এখন সে জেড জেড নিয়ে নিয়েছে, ওয়াইটা হচ্ছে বাদ দিছে কারণ ওয়াইটা হচ্ছে এর মধ্যে কমন নেই। ইনার জয়েন হচ্ছে মানে ইনার জয়েন অথবা ইনার মার্চ হচ্ছে যেগুলা শুধুমাত্র দুইজনের মধ্যে কমন সেগুলা নিবে। wx আর জেড হচ্ছে এই দুইজনের মধ্যেই কমন, দ্যাটস ওয়াই wx আর জেড সে নিছে, ওয়াই সে বাদ দিয়ে দিছে। ঠিক আছে, কারণ ওয়াই হচ্ছে শুধুমাত্র একটার মধ্যে আছে, নিচেরটাতে নাই, দ্যাটস ওয়াই ওয়াই হচ্ছে বাদ। তো এইভাবে হচ্ছে জয়েন করা যায়। আচ্ছা, এখানে আরো ব্রড ওয়েতে মানে আমরা যদি আরেকটু কমপ্লেক্স ওয়েতে জিনিসটা চিন্তা করি, এখানে হচ্ছে দুইটা ইন্ডেক্স আছে, সো দুইটা ইন্ডেক্সের উপর বেস করে হচ্ছে মার্চ করব। তো এখন দেখো ইন্ডেক্স 1 ইন্ডেক্স 2, তো মানে একটা এডিশনাল ইন্ডেক্স আছে আর কি। তো এখন দেখো আমরা যদি ইন্ডেক্স 1 ইন্ডেক্স 2 এর উপর বেস করে ইনার জয়েনটা করি তাহলে দেখতে কেমন হয়। আমার k0 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 হ্যাঁ আছে, সো ওইটার উপর বেস করে সে হচ্ছে মার্চ করলো। k0 k1, এখানে কিন্তু k0 k1 টা নাই, সো দেখো এখানে k0 k1 টা মিসিং। কারণ আমি যেটা বললাম আর কি, যে ইনার জয়েন হচ্ছে দুইটার যে কমন গুলা থাকবে শুধু কমন গুলো আসবে, যদি আউটার করি তাহলে দুইজনের যতগুলো আছে সব চলে আসবে। আচ্ছা, তো পরে কি আছে k1 k0, হ্যাঁ k1 k0 এখানে
দুইবার আছে, সো k1 k0 দুইবারই আসবে, আর এর হচ্ছে একবার আছে। আচ্ছা, তারপর k2 k1, এর k2 k1 নাই, সো k2 k1 দেখো এখানে k2 k1 টাও মিসিং হয়ে গেছে। সো ইনার হচ্ছে শুধুমাত্র যে কমন গুলা থাকবে সেই কমন গুলা হচ্ছে এখানে আসবে। আচ্ছা, আউটারের ক্ষেত্রে আবার ডিফারেন্ট, আউটারের ক্ষেত্রে কমন না থাকলেও আসবে। সো আমি এখন যদি df5 বা df6 কে নেই, এই যে দেখো যতগুলা প্যাটার্ন ছিল সবই আসবে, k0 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 k1, তারপরে k1 k0, তারপরে k2 k1, এই যে তারপর k2 k0। সো এখানে হচ্ছে আমার সবগুলোই ইনক্লুডেড, আউটার হচ্ছে সবাইকে ইনক্লুড করবে। সো আউটার যখন সবাই, যেহেতু সবাইকে ইনক্লুড করবে, দ্যাট মিনস কিছু কিছু জায়গায় আমি ভ্যালু মিসিং পাবো অবভিয়াসলি। তো যেখানে আমরা ভ্যালু মিসিং পাবো সেখানে হচ্ছে যে NaN টা আসবে, যে নট এ নাম্বার, সেদিন যেটা দেখলাম আর কি, যে NaN হচ্ছে নট এ নাম্বার। সো সেগুলো জায়গায় সেরকম মানে নাল হয়ে যাবে আর কি, কোনো নাম মানে ভ্যালু থাকবে না আর কি। আর রাইট হচ্ছে তোমার মানে রাইটার সবগুলা থাকবে, লেফটের সবগুলা নাও থাকতে পারে। সো এখানে হচ্ছে রাইটের জন্য যেগুলো মানে রাইটার যতগুলো ছিল এখানে রাইটার সবগুলোই আছে। সো রাইটার যেটার জন্য ভ্যালু মিসিং আছে তোমার হচ্ছে যে df5 এ, সেইটা তোমার হচ্ছে ওই যে সেই জায়গায় তোমার মানে এরকম মিসিং ভ্যালু থাকবে আর কি। ডিএফ এ অলওয়েজ মনে রাখবে আর কি, যে নেট থেকে যদি কখনো ভ্যালু নামাও সেখানে তুমি NaN পাইতে পারো, মানে কোনো একটা জায়গায় ভ্যালু মিসিং থাকতে পারে আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে লেফটের ক্ষেত্রে হচ্ছে লেফটের যেই ইন্ডেক্স গুলো ছিল সেগুলো মাস্ট থাকবে, আর ওগুলোর সাথে কমন রাইটের যেগুলো ছিল সেগুলো থাকবে। আর এটা হচ্ছে আদার ওয়ে করতে পারো, ওই যে আগে করছিলাম আমরা pd.march, ভিতরে আমরা বলে দিতাম কাকে কাকে মার্চ করতেছি, আর তুমি এখানে সরাসরি বলে দিতে পারো যে কার সাথে মার্চ করতেছো কাকে, df5.march df6, এই বাকিগুলো সেম অপশন, হাউ, ইনার অথবা আউটার অথবা লেফট অথবা রাইট, আর অন হচ্ছে ওই যে কার কার উপর বেস করে তুমি হচ্ছে মার্চ করতেছো আর কি, সেটা। তো এই হচ্ছে গেল, ঠিক তেমনি দাদা ভাবে আমি হ্যাঁ বলো। একটু এখানে হাউ এবং অন ইউজ করতেছেন ভেরিয়েবল হিসেবে, এটার ইউজ আমি এখন খুঁজে পাচ্ছিলাম না। ভেরিয়েবল হিসেবে না, ওই যে বললাম যে কোন একটা ফাংশনের মধ্যে ডিফল্ট একটা ভ্যালু থাকে, সো তুমি হচ্ছে এটার ডিফল্ট ভ্যালু হচ্ছে ইনার, ঠিক আছে? তুমি যদি এই হাউটা নাও দাও, ও বাই ডিফল্ট সেটা ইনার হিসেবে ধরে নেবে, ব্যাপারটা বুঝতে পারছো? আর অন হচ্ছে, আচ্ছা কোশ্চেন হচ্ছে আমরা যখন আগের এক্সাম্পলটা দেখছিলাম আমরা ওখানে কিন্তু এইভাবে ভ্যালু মানে বলে দেই নাই যে কে ইকুয়াল টু কত, মানে কে কত, মানে কার জন্য আমি ভ্যালু অ্যাসাইন করতেছি, বাট এখানে কিন্তু আমরা বলে দিচ্ছি। কেন বলে দিচ্ছি জানো? তার কারণ হচ্ছে এর হচ্ছে আরো অনেক প্যারামিটার আছে, মানে নট অনলি হাউ আর অন, এই পাশে আরো অনেকগুলো আছে। মনে আছে কিনা আমি যখন এক্সাম্পলটা দেখাচ্ছিলাম তোমাদেরকে বলতেছিলাম যে আমি যদি ধরো এখানে ফর এক্সাম্পল ধরো এখানে তোমার 5টা টোটাল প্যারামিটার আছে, ওকে, এখন আমি ভ্যালু দিচ্ছি 2টা, ওই 2টা সে কার কার জন্য অ্যাসাইন করবে? প্রথম 2টার জন্য, রাইট? এখন কাহিনী হচ্ছে এই হাউ হয়তো বা তোমার প্রথম 2টার মধ্যে নাই, এখন তুমি এখানে আউটার বলে দিলা সেকেন্ডে, হাউ হয়তো বা 3 নম্বরে আছে, তাহলে কি ও ঠিকভাবে ঢুকবে না। দ্যাটস ওয়াই ও হচ্ছে একবারে প্যারামিটারে নাম ধরে টরে অ্যাসাইন করে দিচ্ছে ভ্যালু। সো ইন দ্যাট কেস এ এখন যেই লোকেশনেই থাকুক ঝামেলা নেই, কিংবা তুমি যদি এটাকে পরেও লেখো এটাকে আগে লেখো তাতেও কোনো ঝামেলা নেই, কারণ আমি এখন বলে দিচ্ছি যে কোন পার্টিকুলার জায়গাটাতে এই ভ্যালুটা যাচ্ছে। আচ্ছা, এটা যদি কনফিউশন থাকে আমরা আগের এক্সাম্পল আবার ব্যাক করি। কই গেল তোমাদেরকে কই দেখালাম, এই যে নতুন একটা দেখাই। সো 15 d equal to 20। আচ্ছা, আমি রিটার্ন করব হচ্ছে ফর এক্সাম্পল আমি a প্লাস c রিটার্ন করব। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, আমি এখানে 50,50 দিলাম, এটার আমি রান করি। আচ্ছা, আমি আগের গুলো আগে আপাতত কমেন্ট করে রেখে দিই, সবগুলো রান করার দরকার নেই। রান দিলাম, কি আসছে? 65। তার মানে ও ধরেই নিছে যে এই 50 নাম্বার ভ্যালুটা অ্যাসাইন হয়েছে a এর মধ্যে, এই 50 নাম্বার ভ্যালুটা অ্যাসাইন হয়েছে কার মধ্যে? b এর মধ্যে, সিকোয়েন্সিয়ালি আসবে।
সো আলটিমেটলি সি এর ভ্যালু কিন্তু চেঞ্জ হয়নি, সি এর ভ্যালু 15 ছিল, 15ই ছিল। বাট আমি যদি এখানে স্পেসিফিক্যালি সি এর ভ্যালু আমি অ্যাসাইন করে দিতে চাই, তাহলে আমি সি ইকুয়াল টু 50 দিব। সো ইন দ্যাট কেস আমি যদি রান দিই, এখন আমি হচ্ছে আমার কাঙ্ক্ষিত রেজাল্টটা পাইলাম। সো জিনিসটা বুঝো, আমার হাউ যদি আমার পরে থাকে, আমি যদি হাউ এর ভ্যালুটা আমি সেকেন্ডে দেই, ও বাই ডিফল্ট সেকেন্ডে যাই থাকুক না কেন তার ভ্যালু হিসেবে নিবে। সো আমাকে ইন দ্যাট কেস এখন যদি আমি সি ইকুয়াল টু 50 বলে দিলাম, সো এখন আর আমার টেনশন নেই। সো আমি এখন এইটা আমি যেই লোকেশনেই রাখি না কেন, এই 50 ভ্যালুটা অলওয়েজ সি এর মধ্যেই অ্যাসাইন হবে। এই এক্সাম্পলটা কি ক্লিয়ার হইছে? জি দাদা, এখন ক্লিয়ার। গুড। আমি একটু মানে ওখানে কনফিউশনে পড়েছিলাম, ভেরিয়েবল হিসেবে এটা কি কাউন্ট করছিলাম। মানে জিনিসটা হচ্ছে যে না না ভেরিয়েবল না, আমি হচ্ছে এখানে ওই যে কোন আর্গুমেন্টের ভ্যালু হিসেবে পাস করতেছি সেটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে? তো এই জিনিসটা ভালো, মানে যখনই কোশ্চেন আসবে সাথে সাথে আস্ক করবে আর কি। তাইলে ধরো ধরো তোমার এই জিনিসটা অন্যজনের হয়তো ফেস করতেছিল কিন্তু বুঝতে পারতেছিল না যে কি প্রবলেম ফেস করতেছে, সো তখন দেখা যায় যে সবারই তখন জিনিসটা জানা হয়ে যায়। তো এখন বুঝতে পারছো তো না যে হচ্ছে আমি আসলে এই ভ্যালুটা হচ্ছে আমি কার মধ্যে অ্যাসাইন করতেছি সেটা আমি এখানে বলে দিচ্ছি, যে হাউ অলরেডি ওই জায়গায় ডিক্লেয়ার করা আছে। ফর এক্সাম্পল আমরা দেখে আসি মার্জের ফাংশনটা, pandas মার্জ ডাটা। সো এখানে যাই, এই যে দেখো হাউ নামে অলরেডি একটা আর্গুমেন্ট ও ডিক্লেয়ার করে রেখে দিছে। সো এইখানে দেখছো বাই ডিফল্ট সে ইনার অ্যাসাইন করে রাখছে। সো তুমি যদি এটা নাও বলে দাও, ও বাই ডিফল্ট ইনার হিসেবে ধরে নেবে, ঠিক আছে? এগুলো হচ্ছে নান, এই যে অন হচ্ছে নান। সো এই অনটা তোমাকে দিতে হবে যে তুমি কার উপর বেস করে তুমি হচ্ছে ইয়াটা করতেছো, মানে মার্চ অথবা জয়েনটা করতেছো। কারণ এখানে নান দেয়া, নান মানে হচ্ছে কোনো কিছু নাই আর কি, কোনো কিছু সেট করে নাই। সো তোমাকে কোনো একটা কিছু ইনপুট দিতে হবে। বাট তুমি হাউ যদি না দাও, ও হচ্ছে তারপরও কাজ করবে। কেন? কারণ ওর বাই ডিফল্ট একটা ভ্যালু অলরেডি সেট করা আছে ইনার, সো ইনারটা করবে। বাট তুমি যদি চাও যে না আমি আউটার করব অথবা রাইট করব অথবা লেফট করব, তাহলে তোমাকে এখানে হাউ ইকুয়াল টু এখানে তোমাকে ওটা বলে দিতে হবে যে তুমি আউটার চাও নাকি তুমি রাইট চাও নাকি তুমি লেফট চাও সেটা, ঠিক আছে? এই হচ্ছে তোমার থিম। আর অন হচ্ছে ওই যে কার কার উপরে হবে। সো অন যেহেতু ওই জায়গায় নান ছিল, সো আমাকে ভ্যালু দিতে হবে। সো আমি এখানে ভ্যালু দিয়ে দিলাম যে আমার ইন্ডেক্স 1 ইন্ডেক্স 2 এর উপর বেস করে সে হচ্ছে মার্চ করবে। তো এই হচ্ছে মার্চ। জয়েনও অনেকটা সেম, ওই জয়েনও বাই ডিফল্ট এখানে কোনো ভ্যালু না দিলে সে ইনার হিসেবে নিবে। আর যদি হচ্ছে আমি ভ্যালু দেই, এই যে হাউ এর জন্য ভ্যালু দিলাম যে আমি আউটার জয়েন করব, তাহলে সেই ক্ষেত্রে আমাকে ভ্যালু দিতে হবে। সো ইন দ্যাট কেস আমি হাউ ইকুয়াল টু আউটার, এখানে যদি আমি হাউ ইকুয়াল টু ইনার দিই তাতে কোনো সমস্যা নেই, এই সেম রেজাল্টই পাবো। কারণ দেয়া না দেয় যে বললাম ডিফল্ট ভ্যালু অ্যাসাইন করা আছে ইনার। সো আমি এখানে ভ্যালু দেই বা না দেই, ও ইনার হিসেবেই নিবে এবং সেই ইনার জয়েনটা এখানে করবে। তো এই হচ্ছে আজকের এই পর্যন্ত। তো তোমাদের মোটামুটি পান্ডাস হচ্ছে এই পর্যন্তই। আমরা নেক্সট দিন হচ্ছে তোমাদের ডাটা ভিজুয়ালাইজেশন চলে যাবো ম্যাটপ্লটলিব দিয়ে। আমাদের ডাটা ভিজুয়ালাইজেশন একটু লেন্দি হবে বলতে কোর্সের মধ্যে ইনক্লুডেড না, বাট আমি তোমাদেরকে বেশ কয়েকটা নতুন জিনিস দেখাবো আর কি। মানে ম্যাটপ্লটলিব হচ্ছে জাস্ট তোমার ডিফল্ট প্লটিং, বাট নতুন তোমার বেশ কয়েকটা সুন্দর জিনিসপত্র আসছে মানে পাইথনে অ্যাপ হিসেবে আর কি। সো ওগুলা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ, মানে ইন্টারঅ্যাক্টিভ ভিজুয়ালাইজেশন করা যায়। সো তোমাদেরকে আমি ওই জিনিসগুলো দেখাবো। সো আমাদের ভিজুয়ালাইজেশন পার্টটা একটু লেন্দি হবে আর কি। ভিজুয়ালাইজেশন অনেক কিছু অ্যাকচুয়ালি আছে। তারপর তোমার হচ্ছে ওই যে জিওগ্রাফিক্যাল ডাটা ভিজুয়ালাইজেশন, ওইটার ব্যাপার আছে, ম্যাপ ট্যাপের ব্যাপার আছে। তো তোমাদের এখানে বোধহয় ওই যে জিওগ্রাফিক্যাল কয়েকজন কাজ করো আর কি। তো আমাকে কয়েকজন এর আগে বলছিল আর কি, ওই যে শুরুর দিকে কে জানি বলছিল। তো আলটিমেটলি ইন দ্যাট কেস ওই জন্যই আর কি যে জিওগ্রাফিক্যাল জিনিসপত্র আমরা দেখবো। ইভেন আমরা ইমেজও কিছু ইমেজ টাইপের ডাটা নিয়েও কিছু দেখবো আর কি। সো ভিজুয়ালাইজেশনের যা যা পার্ট আছে আমরা হচ্ছে মানে এই পার্টটা একটু লেন্দি হবে আর কি। তো নেক্সট দিন আমরা শুরু করবো ম্যাটপ্লটলিব দিয়ে। তোমাদেরকে মানে জাস্ট আইডিয়া দেখে রাখি যে আমরা শুরু করবো ম্যাটপ্লটলিব দিয়ে, দেন হচ্ছে সিবর্ন, তারপরে আদার মানে ম্যাটপ্লটলিব আর সিবর্ন হচ্ছে সবচাইতে ইউজড তোমার হচ্ছে ওই কি জানি বলো ভিজুয়ালাইজেশনের টুল। আর এর পরবর্তীতে আমরা কিছু ইন্টারঅ্যাক্টিভ দেখবো আর ইন্টারঅ্যাক্টিভ দেখবো, জিওগ্রাফিক্যাল দেখবো, ইমেজ দেখবো। তো এগুলো হচ্ছে এরপরে আর কি। আর তারপর থেকে আমরা প্রজেক্ট বেসে আর কি লার্ন করা শুরু করবো, প্রজেক্ট বেসে লার্ন করা এবং আমাদের যে আদার টপিক গুলো আছে আর কি, ওই যে ডাটা কালেকশন, তারপরে হচ্ছে আদার যে পার্ট গুলো আমাদের ছিল আর কি, আমার এই মুহূর্তে মনে আসতেছে না, ওই যে আমাদের সিলেবাসের মধ্যে যেগুলো ছিল আর কি, কোর্স কন্টেন্টস এর মধ্যে, সেগুলো আর কি আমরা করবো। তো এই হচ্ছে তোমাদের পান্ডাস। আজকেও তোমাদেরকে ওই যে মানে সেম টাইপেরই তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে। তোমরা হচ্ছে এরকম ডাটা
মানে অলরেডি তো তোমরা নামাই ফেলছো, সো ওগুলোর জন্য তোমার এডিশনাল কিছু অপারেশন আর কি করতে দিব আর কি। মানে আজকে যেগুলো যেগুলো আমরা দেখলাম এর উপর বেস করে আর কি তোমাদেরকে এডিশনাল কিছু কাজ করতে দিব। বাট মোটামুটি এখন থেকে তোমাদের ম্যাক্সিমাম অলমোস্ট সব প্রজেক্টেই ডাটা ফ্রেম হচ্ছে কমন। সো এই ডাটা ফ্রেমের অপারেশন গুলো একটু ভালোভাবে দেখো আর কি। ভাই আমি চ্যাট হুম। বক্সে একটা লিংক দিছি, আপনি যে বললেন মাল্টিপল ট্যাবলের ও আচ্ছা 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 আচ্ছা, একটু ওয়েট ওয়েট ওয়েট, তাহলে আমরা এটা চেক করেই ফেলি এখনই। এটা আমারও দেখার আসলে খুব ইন্টারেস্ট হচ্ছিল, বাট আমি আসলে পাচ্ছিলাম না, তোমার হচ্ছে ওরকম লিংক পাচ্ছিলাম না। এটা হচ্ছে ডাটা টেবলস, গুড, আমরা এখনই চেক করে ফেলি। কই ছিল, এটার মধ্যেই চেক করে ফেলি, আমাদের এটা দরকার নাই, এটাও এটাও দরকার নাই, জাস্ট এখানকার ভ্যালুটা চেঞ্জ করে দেই। ওকে, রান দেই। কি আছে এটা? আচ্ছা, খুব সম্ভবত তোমার হচ্ছে কিছু কিছু টেবিল ইম্পোর্ট করার জন্য তোমার হচ্ছে যে HTML5 লাইব্রেরিটা দরকার হয়, HTML5 লিব। সম্ভবত এগুলো হচ্ছে আপডেটেড যে ওয়েবসাইট গুলো আছে সেগুলোর জন্য, মানে যেগুলো HTML5 দিয়ে করা। আমি আসলে নট শিওর, এটা আমি অনুমানের উপর বলতেছি, কিন্তু এইখানেও সেম জিনিসটা এসে দেখাচ্ছে HTML5 lib not found, please install it. ভাই 3 নাম্বার স্টেটমেন্টে html5.lib মনে হয় ইউজ করা লাগবে কোনোভাবে, মানে এই যে হ্যাঁ, def আমারও abc ওইটাই মনে এটা না? হচ্ছে। তো এই প্রবলেমটা ফার্স্ট দেখলাম তো, আচ্ছা আমি এক কাজ করবো, আমি হচ্ছে এটা একটু চেক করে তোমাদেরকে আমি পরে এটার উপর একটা আপডেট দিব। এখানেও সেম জিনিসটা ইয়ে করছে ও, সামহাও এটার আদার কোনো ওয়ে আছে হয়তো বা, অথবা আমরা এখন ইনস্টেন্ট একটা সার্চ করতে পারি, সেটা হচ্ছে আপাতত আগে এটা দিয়ে সার্চ করি, এটার ইস্যুটা কি। আচ্ছা ওয়েট, আমি টার্মিনাল থেকে একটা চেক দিই। না, এটা অলরেডি স্যাটিসফাইড, তার মানে আমার জুপিটারের ভিতরে ইনস্টল হয়েছে সামহাউ। তাহলে অন্য কোনো ঝামেলা আছে? পান্ডাস টেস্টিং, ওকে, আমরা যদি লেটস ট্রাই ইট। আরেকটা কি ছিল, এক্সএমএল, রাইট? বিউটিফুল সব বোধহয় ইনস্টল করা আছে কিনা শিওর না। ও আচ্ছা 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 আচ্ছা, এগুলো তো ইনস্টলের জন্য দিছে। আচ্ছা, ইনস্টল করে ফেলি, এটা উপরে দেখি। এখানে কেন এক্সক্লেমেটরি সাইন দিছে বুঝতে পারতেছো তো, রাইট? এটা হচ্ছে জুপিটারে ইনস্টল করতে গেলে সামনে একটা এক্সক্লেমেশন সাইন দিতে হয়, আর যদি আমার মানে টার্মিনালে করতে চাও তাহলে টার্মিনালে কোনো এক্সক্লেমেশন সাইন নেই, জাস্ট পিপ ইনস্টল, ওইটা আর কি। আচ্ছা, তো
রান দেই এখন। এলএক্সএমএল অলরেডি আছে, তারপর সেম এরর। বিউটিফুল সুপ অলরেডি আছে। আচ্ছা, ওরা যে ওয়েবসাইটটাতে গেছে ওটা একটু দেখে আসি। এখানে একটাই টেবিল। উইকিপিডিয়াটা এমনিতেই কাজ করে, ওটার জন্য আলাদা করে এগুলো লাগতো না। সবাই বলতেছে এটা ইনস্টল করতে, কিন্তু এটা ইনস্টল করতে আলটিমেটলি লাভ হচ্ছে না। HTML5 লিপ তো অলরেডি আছে, এবং ইম্পোর্ট HTML5 এ কোনো ইররও নেই, মানে সেটা সে সুন্দর মতোই পাচ্ছে। ইররটা আসতেছে এই জায়গা থেকে, রিড HTML কল করার পর থেকে। আরো দুই একটা দেখে আসি। কোন জায়গায় ইস্যু পাওয়া যেতে পারে। এটা এক্সট্রা কাজ করছে, এগুলো তোমরা পাবা আর কি পরে। তারপরে রিকোয়েস্ট লাইব্রেরি ইউজ না করে ওরা হচ্ছে যে ইউআরএল লিপ ইউজ করছে, আর এলএক্সএমএল এর একটা ইউজ করছে হচ্ছে ইট্রি। এনি আদার সলিউশন, এখানে বিউটিফুল ইউজ করা। মেবি এই জিনিসটা মিসিং। So let's try this now. না, আমি তো ভাবলাম এই সলিউশনটা কাজ করবে, আনফরচুনেটলি। আচ্ছা, ও লাস্টে ইউজ করছে, যদিও এটা মিস্টেক, এটা এরকম হওয়ার কথা না। আচ্ছা, আমি হচ্ছে এটা একটু দেখবো তাইলে, যে এটার ইস্যুটা আসলে কি, এটা বুঝে যাচ্ছে না এখনো। আচ্ছা, লাস্ট চেকতেই গিটহাবে একটা ইয়ে আছে। আচ্ছা, এই HTML5 এর এররটা আমিও পাইছি, মানে দুই একটা পেজের জন্য। আমি তখন সিরিয়াসলি নিই, তবে এটা মনে হয় আসলে কোনো একটা ইস্যু আছে। আচ্ছা, আমি হচ্ছে এই জিনিসটা চেক করে তোমাদেরকে আর কি ফার্দার নেক্সট টাইম জানাবো আর কি, যে জিনিসটা কিভাবে কাজ করে। সামহাও এই HTML5 এর এই ঝামেলাটা আর কি আছে আর কি এখানে, কিন্তু এটা কল করার পরে সে নিতে পারতেছে না। সো আদার কোনো অপশন থাকতে পারে, ফর এক্সাম্পল এখানে যেরকম একটা জায়গায় সলিউশন দেখালো ফ্লেভার HTML5 ক্লিপ, সেরকম আদার কোনো অপশন থাকতে পারে আর কি। সো ওই জিনিসগুলো একটু দেখতে হবে। অথবা আরেকটা কাজ করা যায়, চেক করে আসা যায় রিড HTML চেহারাটা কিরকম। পান্ডাস রিড HTML ফ্লেভার হচ্ছে নান, যেটা ওরা ইউজ করতে পারে। এখানে কি কি আছে, BS4 প্লাস HTML5।
এটা খুব সম্ভবত এটা বাই ডিফল্টে এরকম অপশন আছে। একটা হচ্ছে এলএক্সএমএল আর একটা হচ্ছে এটা। ওয়েট ওয়েট আচ্ছা, পাওয়া গেছে। সম্ভবত এটাই ভাবে কাজ করবে আর কি। এলএক্সএমএল ইউজ করে করা হয়েছে আর কি। এখন অন্য ইরর দেখাইছে। এখন সে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে এইচটিটিপি এরর 403 ফরবিডেন। এটা সম্পর্কে কেউ জানো? এনিওয়ান? 404 চিনো? ইরর 404, পেজ নট ফাউন্ড। এই কেউ দেখে কিছু বলে না। আচ্ছা, এটা আচ্ছা এটা এইভাবে আসবে। এক কাজ করি, নন একটা সাইটে যাই। এই যে এই 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 রডটা কেউ চিনো? এটা তো চিনার কথা সবারই। দেখছি কিন্তু ভাই মানে আচ্ছা, জিনিসটা হচ্ছে এরকম, তোমার হচ্ছে তুমি যখন কোন একটা কিছুর জন্য রিকোয়েস্ট করো, মানে তোমার ব্রাউজার যখন কোন একটা ওয়েবসাইটের কাছে কোন একটা কিছু রিকোয়েস্ট করে, তখন মানে কোন একটা পেজের জন্য রিকোয়েস্ট করে, তখন সে যদি ওই পেজটা না পায় তাইলে সে হচ্ছে এই এররটা দেয়, 404 পেজ নট ফাউন্ড। মানে এই নামে কোনো পেজ নাই। tutorials.com একটা সাইট ওয়েবসাইট অবশ্যই আছে, বাট ওই ওয়েবসাইটের এই নামে কোনো পেজ নেই। সো দ্যাটস ওয়াই ভাই যেহেতু এটা এটা হ্যাঁ হ্যাঁ বেশি বলো। পাওয়া যায় হচ্ছে যখন কোনো ওয়েবসাইট ব্লক করে দেওয়া হয় তখন যদি আপনি আবার ওটা ভিজিট করতে চান তখন এটা দেওয়া হয়। হ্যাঁ, তার কারণ তুমি পেজটাকে খুঁজতে যাচ্ছ, বাট তুমি হচ্ছে মানে ওই নামে তুমি পেজ পাচ্ছ না আর কি। সো আলটিমেটলি হচ্ছে সে তখন তোমাকে হচ্ছে ওই যে পেজ নট ফাউন্ড দেখাবে আর কি। না ওকে, ওটা কিন্তু ভাই এখানে 404 এর সিগনিফিকেন্সটা মানে এটা কেন দেয়? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা অ্যাকচুয়ালি সার্ভার তোমাকে এই মেসেজটা রিটার্ন করতেছে। এই মেসেজটা রিটার্ন করতেছে তোমার ব্রাউজারকে, আর ব্রাউজার হচ্ছে তোমাকে শো করতেছে যে এই নামে কোনো পেজ হচ্ছে এক্সিস্ট করে না। মানে এই এই নামে কোনো পেজ এক্সিস্ট করে না। ফর এক্সাম্পল আমি যদি এখানে পাইথন দেই, দেখি তো এই নামে কোনো পেজ এখানে আছে কিনা। না, এই নামে কোনো এখানে ইয়া নেই, অথবা ওর বোধহয় এএসপি না, ওর বোধহয় পিএইচপি তে করা। এই যে এই নামে ওর পেজ আছে। সো যেহেতু পেজ আছে সেহেতু কিছু না কিছু আমার কাছে শো করতেছে। বাট যে জিনিসটা নাই, যেমন এই নামে কোনো কিছু নাই, সো এই নামে যেহেতু কোনো পেজ নাই, ও হচ্ছে এরকম 404 শো করবে আর কি। তো যদি কখনো কোনো কিছু মিসিং থাকে তাহলে সার্ভার হচ্ছে অলওয়েজ একটা মেসেজ রিটার্ন করে, একটা কোড রিটার্ন করে, যেটা ব্রাউজার পাইলে তখন সেটা তোমাকে শো করে। তো ব্রাউজার মানে সার্ভার হচ্ছে তোমার ব্রাউজারকে শো করতেছে যে এই পেজটা পাওয়া যায়নি। সো এই কোড মানে ওই মেসেজটারই একটা কোড আছে, সেটাকে আমরা বলি হচ্ছে 404। যেমন ধরো হচ্ছে tutorials.com, আমি ওয়েবসাইটে গেলাম, এর হোম পেজে আসলাম, ওর হোম পেজ হচ্ছে index.html। ওকে, তো এই পেজটা পাইছে, এই পেজ রিসিভ করার মেসেজ হচ্ছে 200 ওকে, মানে তার মানে এই পেজটা এক্সিস্ট করে। বাট যদি কোনো পেজ এক্সিস্ট না করে তখন 404 পেজ নট ফাউন্ড এরর দেখায়। আর এইখানে হচ্ছে সম্পূর্ণ আলাদা একটা মেসেজ আমরা দেখতেছি, http এরর হচ্ছে 403, যেটা হচ্ছে ফরবিডেন। দ্যাট মিনস এটা এক্সিস্ট করে, মানে এটার অস্তিত্ব আছে, বাট সে হচ্ছে তুমি ভ্যালিড ইউজার না, তোমার ওটার অথরাইজেশন নেই তোমার ওই ওখান থেকে ডাটা ক্যাপচার করার। তো ইন দ্যাট কেস তুমি হচ্ছে ফরবিডেন পাবা। তো আমি কেন বললাম যে অলরেডি কাজ করছে, কাজ করছে মানে সে হচ্ছে ওয়েবসাইট পর্যন্ত নক দিছে, শুধুমাত্র সে ফরবিডেন দেখে শেষ পর্যন্ত সে ক্যাপচার করতে পারেনি। এইটা হচ্ছে মেইন কারণ আর কি। কিন্তু আগের বারের মতো ওই যে কোনো লাইব্রেরি এরর দেখায়নি যে অমুক নট ফাউন্ড, এখন সরাসরি সে এইচটিটিপি এরর দেখাইছে।
যেটা সার্ভার থেকে আসছে, মানে এই ওয়েবসাইটটা যেই সার্ভারে আছে সেই সার্ভার থেকে এই মেসেজটা আসছে যে ও হচ্ছে মানে তোমার অ্যাক্সেস নেই আর কি, জিনিসটা এক্সিস্ট করে বাট তোমার অ্যাক্সেস নেই, সেই মেসেজটা হচ্ছে ফরবিডেন। তোমরা যদি এইচটিটিপি ইরর সম্পর্কে জানতে চাও জাস্ট গুগল করলেই হবে। তো এই যে রেসপন্স স্ট্যাটাস কোডস আছে অনেকগুলো, তো সবচেয়ে কমন হচ্ছে এই যে 200 যদি পেজ এক্সিস্ট করে তাহলে হচ্ছে এটা আসে। এটা তোমাকে শো করে না কারণ তোমাকে তো পেজটাই শো করতেছে, বাট তোমাকে শো করে হচ্ছে কি কি সেটা দেখে। যেমন হচ্ছে এই যে ক্লায়েন্ট ইরর মেসেজ কি কি আসে, একটা হচ্ছে 400 ব্যাট রিকোয়েস্ট, এটা তোমরা হয়তো বা কালে ভদ্রে দেখতে পারো, এটা আমি নিজেও কখনো দেখি নাই। 401 402 দেখি নাই। এই যে 403 হচ্ছে কমন, যদি তোমার অ্যাক্সেস না থাকে, এই যে দ্য ক্লায়েন্ট ডাজ নট হ্যাভ অ্যাক্সেস রাইট টু দ্য কন্টেন্ট। আর 404 এ হচ্ছে কন্টেন্টটাই এক্সিস্ট করে না, মানে ওই জিনিসটাই হচ্ছে ওই নামে কোনো ইউআরএল নেই। আর পরে এগুলো আমি আসলে এরকম দেখি না, এগুলো হচ্ছে একবারে তোমার যারা ডেভেলপার তারা একবারে কাজ করতে গেলে তখন হয়তো ভাই যে এরকম কিছু মেসেজ পাইতে পারে। বাট আমাদের জন্য কমন আছে যে 403 আর 404, মাঝে মাঝে 400টা আসে আর কি, ব্যাড রিকোয়েস্ট আসে। তো এই আছে তোমার ওই যে স্ট্যাটাস কোড আর কি। আচ্ছা যাই হোক, এটা নিয়ে তো মাথা আপাতত না ঘামাইলেও হবে। মেইন এখানে যেটা মানে মেইন কারণ সেটা হচ্ছে যে এই জায়গায় আমরা অ্যাক্সেস করতে পারতেছি না, বাট এই সমস্যাটা দূর হয়েছে আর কি। ওই যে ভাই এখানে ইম্পোর্ট BS4 লিখে দেখেন তো, যে বিউটিফুল সোপ না লিখে। ও হ্যাঁ রাইট, ওইটা হচ্ছে ইম্পোর্ট করার সময় BS4, কিন্তু এটার এখানে এফেক্ট নেই আর কি, যেহেতু আমি LXML ইউজ করতেছি ও বাই ডিফল্ট LXML এ শিফট করতেছে, এটার সমস্যা নেই। হ্যাঁ ওটা BS4 হবে। বিউটিফুল সোপ 4 হচ্ছে মডিউলটার নাম, বাট তুমি যখন ইম্পোর্ট করবা মানে সরি মানে এটা হচ্ছে প্যাকেজটার নাম, যে প্যাকেজটা তুমি ইনস্টল করতেছো, আর যখন ইম্পোর্ট করবে তখন হচ্ছে BS4। আমি ভুলবশত বিউটিফুল সোপ পুরোটা লিখতেছিলাম, বাট এটা হচ্ছে তোমার সংক্ষেপে আর কি, বিউটিফুল সোপ 4 কে ওই যে সংক্ষেপে লেখা আছে BS4। বাট আমাদের এখানে যেহেতু LXML ইউজ করতেছে এটার তোমাদেরকে ওইটাই দেখাচ্ছিলাম। এই যে কই গেল, এখানে তোমার ওই জিনিসটাই বলা আছে যে বাই ডিফল্ট হচ্ছে ও LXML ইউজ করার ট্রাই করে, যদি না পারে এই যে ইফ দ্যাট ফেলস দেন এটা হচ্ছে এই যে BS4 আর হচ্ছে HTML5 লিপ এটার কাছে ব্যাক করে। সো আমি এই জন্য যেটা করছি যে LXML ফ্লেভারটা LXML হিসেবে ডিক্লেয়ার করে দিছি আর কি, এই যে ফ্লেভারটা LXML হিসেবে ডিক্লেয়ার করছি। সো এই HTML5 লিপ এখন থাকুক বা না থাকুক ডাজন্ট ম্যাটার, মানে এই দুটো এখন আর আমার ডাজন্ট ম্যাটার কারণ আমি LXML অলরেডি ইনক্লুড করে দিচ্ছি আর কি। এই হচ্ছে কাহিনী। সো মেইন থিম যেটা এখান থেকে আমরা পাইলাম সেটা হচ্ছে যে এই যে পেজটা আছে এই পেজটাতে হচ্ছে আমাদের মানে কন্টেন্টে অ্যাক্সেস করার মানে অথরাইজেশন নেই। সো দ্যাটস ওয়াই আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারতেছি না। এই যে 403 দেখা মানে বুঝে যাবে যে তোমার ওখানে অ্যাক্সেস নেই, সো তুমি যতই ট্রাই করো না সারাদিন ট্রাই করো সার্ভার তোমাকে অ্যাক্সেস দেবে না, এই হচ্ছে কাহিনী। বাট এই প্রবলেমটা সলভ হয়েছে, LXML ইউজ করলে তোমার এই ঝামেলাটা আসে না আর কি। আচ্ছা যাই হোক, এই হচ্ছে তাহলে আজকের মতো। আর কারো কোনো কোশ্চেন আছে বলো? এনিওয়ান? ধরে নিচ্ছি আজকে কোনো কোশ্চেন নেই। নাই মনে হয় দাদা আজকে। হ্যাঁ আমি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়ার চেষ্টা করব, আর ভুলে গেলে তো রিশাল আর শাহরিয়ার আছে মনে করে দেওয়ার জন্য। তো যাই হোক আর কি, এই হচ্ছে আজকে পর্যন্ত। আমি তোমাদের সাথে এই যে IPONB ফাইলটাও শেয়ার করে দেবো। তোমাদের বোধহয় অনেকে, আমি বোধহয় গ্রুপে দেখলাম তোমাদের অনেকে বোধহয় IPONB ফাইল কিভাবে সেট আপ করতে সেটা নিয়ে একটু প্রবলেম ফেস করতেছো। সম্ভবত শাহরিয়ারের একটা ভিডিও আছে এর আগে, শাহরিয়ার তুমি একটা ভিডিও এর আগে শেয়ার হ্যাঁ করছিলে না? ইউটিউবে দেওয়া আছে আমাদের হ্যাঁ হ্যাঁ চ্যানেলে। হ্যাঁ, সো তুমি হচ্ছে ওই ভিডিওটা একটু সবার সাথে আবার শেয়ার করিও আর কি, যে কিভাবে একটা IPONB ফাইল ডাউনলোড করে সেটা নিজের মানে এই যে হোম আর কি, মানে তুমি যেই ডিরেক্টরি থেকে ওপেন করতেছ আর কি। উইন্ডোজে ফিক্সড, মানে উইন্ডোজে ইউজুয়ালি ওই যে ইউজারের হোম ডিরেক্টরিতে যায়। আমি লিনাক্স ইউজ করি দেখে আমি টার্মিনাল থেকে যেহেতু অ্যাক্সেস করি সেহেতু আমি আমার মতো করে সরাসরি এটা ফোল্ডারের উইন্ডোজও ভিতরে করা যেতে যায়, করি করি। আমি সেদিন শিখলাম এটা, মানে ও উইন্ডোজও আচ্ছা, আমি দ্যাটস ড্রাইভ গুড। চেঞ্জ করতে পারবো। তাহলে খুব ভালো হয় তুমি যদি সেটার উপরে একটা মিনি টিউটোরিয়াল ওই যে কি জানি বলে ওবিএস সফটওয়্যার ইউজ করে জাস্ট একটা মিনি ভাই টিউটোরিয়াল। ঝুম করা সুমন করে আর নিজেরটা নিজে রেকর্ড করে।
হ্যাঁ সেটা করতে হবে না, সেটা একটা মানে ভালো আইডিয়া। আমি আমি দেখি, আমিও প্ল্যান করতেছি আর কি, যে আমি আচ্ছা পরবর্তীতে যেমন তোমাদের যে অনেকে বেসিক কিছু প্রবলেম ফেস করে, যেমন ক্লাস এখনো অনেকের কাছে, পাইথনের ক্লাস এখনো অনেকের কাছে ক্লিয়ার না, তারপরে এই যে ম্যাপ ফিল্টার এগুলো হচ্ছে, আমি ভাবতেছি যে নিজে নিজে কিছু টিউটোরিয়াল তৈরি করে, কন্টেন্ট তৈরি করে মানে আপলোড করে দিব আর কি। মানে সময় পাচ্ছি না আর কি, বাট ওরকম ইচ্ছা আছে আর কি। তো যদি হয় তাহলে ইন দ্যাট কেস আর কি সুবিধা হবে। তো তুমি ওরকম জুমেই করো আর ইয়াতে করো, ওরকম আপলোড করে দিলে ওই যে ম্যাক্সিমামে তো উইন্ডোজ ইউজার, ম্যাক্সিমাম কি অলমোস্ট সবাই বোধহয় উইন্ডোজ ইউজার এখানে আমি বাদে। সো এই তাদের আর কি তাহলে সেক্ষেত্রে সুবিধা হবে আর কি, যে কিভাবে তোমার হচ্ছে ওই যে উইন্ডোজ এর কাজগুলো করতে হয়। সো এই আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকো সবাই, বাই।